আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সানোয়ার ভাইয়া চলে আসছি মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ সপ্তাহে। অতএব আমাকে দিয়ে শুরু হচ্ছে আজকে তোমার যে ষষ্ঠ আমাদের যে মোবাইল ফোন কন্টেস্ট, এইটার সপ্তাহ শুরু হচ্ছে তোমাদের সানোয়ার ভাইয়াকে দিয়ে। মানে সানোয়ার ভাইয়া অবশ্যই স্পেশাল। তোমরা আজকে যা পাবা সানোয়ার ভাইয়ার কাছ থেকে সেই জিনিসগুলো স্পেশাল, এবং এগুলা থেকে আমি তোমাদেরকে 11টা প্রশ্নের ডেমো নিয়ে আসছি, এবং এই 11টা প্রশ্ন থেকে তোমরা কম বেশি হোক তোমরা এই ধাঁচেরই প্রশ্ন 11টা ইনশাল্লাহ কমন পাবা। অতএব তোমরা ফাইনাল প্রিপারেশনে সেম প্যাটার্নে হয়তো হুবহু প্রশ্নও পেতে পারো, আবার এই সেম প্যাটার্নে সেম ধাঁচের প্রশ্ন তোমরা কমন পেতে পারো। মানে এইখান থেকে তুমি এই যে 11টা প্রশ্ন যদি সলভ করো আমার সাথে সাথে, তাহলে ইনশাল্লাহ 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 তোমার প্রথম পত্রের শতভাগ প্রিপারেশন হয়ে যাবে, শতভাগ প্রিপারেশন হয়ে যাবে। অতএব এই যে তোমাদের আকর্ষণীয় সপ্তাহ শুরু হচ্ছে কাকে দিয়ে? সানোয়ার ভাইয়াকে দিয়ে। অতএব মিস করা যাবে? কোনোভাবেই মিস করা যাবে না। সবাইকে কি করতে হবে? সবাইকে তোমাকে কি করতে হবে? শেয়ার দিতে হবে তোমার বন্ধুবান্ধব যাতে ক্লাসটা করতে পারে। কারণ তোমার এই যে শেয়ার, তোমার কমেন্ট, তোমার অ্যাক্টিভনেস, তোমার এরপরে পরীক্ষা, সবগুলা মিলে তুমি হয়ে যেতে পারো আমাদের ষষ্ঠ ফোন কন্টেস্ট বিজয়ী। অর্থাৎ তুমিও এইটা অর্জন করতে পারো। এছাড়াও তোমাদের জন্য আমাদের চলো শিখি প্ল্যাটফর্মের আবেগ ঘন টি শার্ট তুমিও পেতে পারো বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড হিসেবে, ঠিক আছে? এছাড়াও আকর্ষণীয় আছে আমাদের চলো শিখি ডায়েরি, এবং এই ডায়েরিটা তোমাদের আরেকটা আবেগের নাম, ঠিক আছে? তো এইগুলো তোমরা মিস করবা না। এবং তোমরা যারা এই যে সবগুলোতে অ্যাক্টিভ থাকবা তাদের মধ্যে 1000 জন তোমরা পাবা আমাদের যে সাজেশন বই আছে, সাজেশন বইয়ের পিডিএফ অর্থাৎ সফট কপি তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা যাতে কষ্ট করে তোমাকে কুরিয়ার থেকে রিসিভ করা না লাগে, এজন্য তোমার ফোনেই দিয়ে দেওয়া হবে, তোমার হোয়াটসঅ্যাপেই দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মিস করা যাবে? কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে? তো আমরা একটু ধুমসে এক মিনিট আমরা সবাই শেয়ার করব। কি করব? সবাই শেয়ার করব। এখন থেকে শুরু, 1 মিনিট শেয়ার করো, ধুমসে শেয়ার করো। কারণ তোমার এটা কন্টেস্টের সাথে যুক্ত, তারপরে সানোয়ার ভাইয়া শুরু করে দিবে কি তোমাদের যে সপ্তাহ, এই সপ্তাহের ক্লাস শুরু করে দিবে সানোয়ার ভাইয়া, ঠিক আছে? দেখো আচ্ছা, অনেকেই সালাম দিছো, সবারগুলা হয়তো নেওয়া সম্ভব না, সবারগুলা একসাথেই নিয়ে নিলাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মাওয়া বলছে যে অনেক অপেক্ষার পর ফাইনালি। আচ্ছা ঠিক আছে, ফাইনালি। আচ্ছা, উম্মে হাবিবা বলছে আসসালামু আলাইকুম। আতিফ আহমেদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মুজাম্মেল হোসেন বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়েশা বলছে ইনশাআল্লাহ। সাদিকুল বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? নেট প্রবলেম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ঋষিকা বলছে যে নমস্কার ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অজিত বলছে, অজিত মেনশন করছে অনেককে। আয়েশা সিদ্দিকা আশা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। রাকিব মন্ডল শেয়ার ডান। আচ্ছা, অমিত দাস বলছে সব আইয়া পর পোলাপান। আচ্ছা, লিমা আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বৃষ্টি বলছে আসসালামু আলাইকুম। খাদিজাতুল তাহিরা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আরাফাত বলছে যে ক্লাসের পরে এক্সাম নিলে ভালো লাগে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। রেজোয়ানা বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরমান খান আরিয়ান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। সুরাইয়া তিশা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মৌমিতা জান্নাত বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, তোমরা সবাই বলছো, অনেকেই সালাম দিছো, আমি সবারগুলো একসাথে নিলাম। ওয়ালাইকুম সালাম। আমরা কি করব? আমরা সবাই শেয়ার করব। সবাই শেয়ার করব। আর ভাইয়া কি করবে? ভাইয়া পড়ানো শুরু করবে। ভাইয়া পড়ানো দেরি করবে না, পড়ানো শুরু করবে। কারণ আমরা আজকে মোটামুটি 11টা সৃজনশীল সলভ করব। কয়টা? 11টা সৃজনশীল সলভ করব। অথবা আমাদের অনেক সময় লাগবে, আমরা সময় নষ্ট করব না। প্রথম যে সৃজনশীল, 1 নাম্বার সৃজনশীল, দেখো আমরা প্রশ্ন সলভ, এই যে প্রশ্ন সলভগুলা তোমরা মাথায় রাখবা। ভাইয়া যেভাবে প্রশ্নগুলা ইনক্লুড করছে, যে জায়গা থেকে প্রশ্নগুলা ইনক্লুড করছে, এইটার মানে হচ্ছে ভাইয়া তোমার প্রশ্নে এরকম আসতে পারে, তোমার প্রশ্ন এরকমই হতে পারে, ঠিক আছে?
এটার বাইরে কিরকম আর প্রশ্ন হতে পারে ভাইয়া বলে দিবে। অতএব এইটাতে তোমাকে মনোযোগী হতে হবে। কি করতে হবে? মনোযোগী হতে হবে, মাস্ট বি মনোযোগী হতে হবে, কারণ ভাইয়া এগুলো বলে দিবে। তোমার সামনে পরীক্ষা, ভাইয়া প্রথম পত্র সম্পূর্ণ বলে দিবে যে কোনটা থেকে প্রশ্ন হয়, কতটুকু হয়, কিভাবে হয়, এর বাইরে কি প্রশ্ন হতে পারে, এগুলো সবগুলো ভাইয়া বলে দিবে। ঠিক আছে, ওকে, আমরা শুরু করব। তো এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে 1 নাম্বার সৃজনশীলে। দেখো বলছে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা, মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা। কয়টা সমস্যা? 3টা। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? 3টা। ওকে, বলছে প্রতিটা সমাজের মানুষ এসব সমস্যার সম্মুখীন হয়, মানে হতে হয়, প্রতিটা সমাজের মানুষকে হতে হয়। বলছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এসব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে। কি আছে? বিভিন্ন সমাধান রয়েছে। অতএব আমরা অর্থনৈতিক ব্যবস্থা কয়টা পড়ছি? আমরা অর্থনৈতিক ব্যবস্থা পড়ছি 4টা। কয়টা পড়ছি? 4টা। একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক অর্থনীতি, আরেকটা কি? আরেকটা হচ্ছে মিশ্র অর্থনীতি, ইসলামী অর্থনীতি। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের মধ্যে, খুবই 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 গুরুত্বপূর্ণ। কি বলো? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক। ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক খুবই খুবই গুরুত্বপূর্ণ, তবে বাকি দুটাও কম গুরুত্বপূর্ণ না, বাকি দুটাও দেখতে হবে। যদি তুমি বৈশিষ্ট্য অন্তত 5টা করে পড়ো তাহলে তোমার সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 4টা অর্থ ব্যবস্থা খুব ভালো করে পড়তে হবে। কি করতে হবে? 4টা অর্থ ব্যবস্থা খুবই ভালো করে পড়তে হবে। ওকে, এবার আছে কি? এবার আছে তবে ক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়। কি করা হয়? এর সমাধান করা হয়। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা। কয়টা? 3টা। বলছে কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করা হবে, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। প্রথম সমস্যা, কি সমস্যা? প্রথম সমস্যা। খেয়াল করো, মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা, যেটা আমাদের প্রথমে বলছে যে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টা। কয়টা? 3টা। কি কি বলো তো? কি কি বলো? প্রথমটা 1 নাম্বার বলছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। 2 নাম্বার কি সমস্যা? বলছে কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে। অর্থাৎ উপায়, মাধ্যম, আমি যে উৎপাদন করতে যাব এটার মাধ্যমটা আসলে কি, কোন মাধ্যমে এটা উৎপাদন করা হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার সমস্যা কি? বলছে যে কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। তাহলে আমার মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? 3টা। কয়টা? 3টা। এই 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধান করা যায় 4টা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। কয়টার মাধ্যমে? 4টা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। আবার 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা কয় মাধ্যমে সমাধান করা যায়? 4টা মাধ্যমে সমাধান করা যায়। কয় মাধ্যমে? 4টা মাধ্যমে, মানে 4টা অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যায়। এর বাইরে কি করা যায়? এর বাইরে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে সমাধান করতে পারি। কি দিয়ে করতে পারি? উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে এটার সমাধান করতে পারি। তাহলে আমাকে জানতে হবে অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি। অর্থনৈতিক ব্যবস্থা 4টা, আমি একটু আগেও বলছি। একটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র আর কি ইসলামী অর্থনীতি ব্যবস্থা। অতএব এই 4টা খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিবা। ওকে, এবার কি আছে? এবার আছে দুষ্প্রাপ্যতা কি। দুষ্প্রাপ্যতা কি? তোমাদের ক নাম্বার প্রশ্ন বলছে। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন। কি প্রশ্ন? জ্ঞানমূলক প্রশ্ন। 1 লাইনে উত্তর করতে হয়, 1 লাইনে উত্তর করতে হয়। মাথায় রাখবা, জ্ঞানমূলক প্রশ্ন 1 লাইনে উত্তর করতে হয়। কয় লাইনে উত্তর করতে হয়? 1 লাইনে উত্তর করতে হয়। তাহলে দুষ্প্রাপ্যতা কি বলতো? দুষ্প্রাপ্যতা কি? সম্পদের তুলনায় যদি চাহিদা অনেক বেশি থাকে, বা সম্পদের সম্পদের স্বল্পতা, সম্পদের কি আছে? স্বল্পতা। অর্থাৎ সম্পদের স্বল্পতাকেই আমরা কি বলি? সম্পদের স্বল্পতাকেই আমরা বলি দুষ্প্রাপ্যতা। কি বলি? দুষ্প্রাপ্যতা। তাহলে স্বল্পদের স্বল্পতাকে কি বলা হচ্ছে? দুষ্প্রাপ্যতা বলা হচ্ছে। এটা আরেকভাবে বলা যায় যে দুষ্প্রাপ্যতা কাকে বলে। দুষ্প্রাপ্যতা হচ্ছে যখন তোমার অর্থ অভাবে কোনো দ্রব্য বা সেবা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? অর্থ অভাবে কোনো দ্রব্য বা সেবা পাওয়া যায় না, তাকেই দুষ্প্রাপ্যতা বলে। অতএব তুমি যদি কোনো দ্রব্য বা সেবা পেতে চাও, কিন্তু তুমি অর্থের কারণে, সম্পদের কারণে তুমি পাচ্ছ না ওই দ্রব্য বা সেবা, তখন সেটা তোমার কাছে কি? দুষ্প্রাপ্যতা। তখন সেটা কি? তোমার কাছে দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, ওকে। এবার কি আছে? এবার বলছে যে সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? অতএব এইটা অনুধাবনমূলক, তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে। অতএব সুযোগ ব্যয়ের উদ্ভব কেন ঘটে? কেন ঘটে বলো? সুযোগ ব্যয়ের উদ্ভব কেন ঘটে? কেন ঘটে সুযোগ ব্যয়ের উদ্ভব? বলছে আমরা মানুষ সবগুলো অভাব একসাথে কি করতে পারি না? সবগুলো অভাব একসাথে পূরণ করতে পারি না। কি করতে পারি না?
পূরণ করতে পারি না, বা আমাদের যে সম্পদ আছে, আমাদের যে সীমিত সম্পদ আছে, চলতি প্রযুক্তি দিয়ে আমরা যখন উৎপাদন করতে চাই তখন আমার সবগুলো অভাব একসাথে পূরণ করা সম্ভব না, সকল কিছু একসাথে উৎপাদন করাও সম্ভব না। কি করা সম্ভব না? উৎপাদন করাও সম্ভব না। এজন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে নির্বাচন করতে হয়। কি নির্বাচন করতে হয়? আমার অভাবের গুরুত্ব অনুসারে, আমার দক্ষ ব্যবহারের ভিত্তিতে আমাকে দ্রব্য নির্বাচন করতে হয়, যে কোন দ্রব্যটা আগে প্রয়োজন, কোন দ্রব্যটা পরে প্রয়োজন, কোনটা বেশি প্রয়োজন, কোনটা কম প্রয়োজন। এটার উপর ভিত্তি করে কোন দ্রব্য আমাকে ছেড়ে দিতে হয়, কোন দ্রব্যের সুযোগ গ্রহণ করতে হয়। যেহেতু একটা দ্রব্যের সুযোগ ছেড়ে দিতে হয়, অন্য দ্রব্যের সুযোগ গ্রহণ করতে হয়, এই জায়গা থেকেই আমাদের সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। কিসের উদ্ভব ঘটে? এই জায়গা থেকেই আমার সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। অথবা আমাকে নির্বাচন করতে হয়। কি করতে হয়? নির্বাচন করতে হয়। আর নির্বাচন করতে যেয়েই আমাকে একটা দ্রব্যের সুযোগ ছেড়ে দিয়ে অন্য দ্রব্যের সুযোগ গ্রহণ করতে হয়। এখান থেকে কি হয়? সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। কি ঘটে? সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে। এবার আছে উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো। তাহলে বলছে যে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা। কয়টা? তিনটা। কয়টা বলো? তিনটা। মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তাহলে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা যেহেতু তিনটা, মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা যেহেতু তিনটা, এই তিনটা কি কি তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথম নাম্বার তুমি জানো কি এবং কতটুকু উৎপাদন করা হবে। প্রথম নাম্বার কি? কি এবং কতটুকু উৎপাদন করা হবে। আমি বলে নেই এই তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা কে ব্যাখ্যা করেছে। এই তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করেছেন P.A. স্যামুয়েলসন। কে করেছেন? P.A. স্যামুয়েলসন। P.A. স্যামুয়েলসন তিনি ব্যাখ্যা করছেন যে তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা মানুষের তিনটা। একটা প্রথম নাম্বার হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। এটা জেনারেলি ব্যাখ্যা করবা, কি এবং কতটুকু উৎপাদন করতে হবে। অতএব মানুষের যেহেতু সম্পদ সীমিত, সীমাবদ্ধ, কিন্তু অভাব অসীম, এজন্য তাকে নির্বাচন করতে হবে যে সে কি উৎপাদন করবে, এবং তাকে তার প্রয়োজনীয়তা, অভাবের প্রয়োজনীয়তা এবং সম্পদের দক্ষ ব্যবহারের উপর নির্বাচন করতে হবে সে কতটুকু কোন দ্রব্য উৎপাদন করতে চাচ্ছে। অতএব কোন দ্রব্য কতটুকু পরিমাণ উৎপাদন করতে চাচ্ছে, ও ধান কতটুকু উৎপাদন করতে চাচ্ছে, গম কতটুকু উৎপাদন করতে চাচ্ছে। অতএব এগুলা নির্ধারণ করতে হবে। এটাই হচ্ছে তার প্রথম এবং প্রধান সমস্যা। প্রথম এবং প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা কি? দ্বিতীয় সমস্যা হচ্ছে যে ও কি উপায়ে উৎপাদন করবে, ও কি উপায়ে উৎপাদন করবে। তাহলে একটা মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় নাম্বার সমস্যা হচ্ছে সে কি উপায়ে উৎপাদন করবে। যেহেতু আমার দেশ বা এক এক দেশে এক এক রকমের কি আছে, এক এক দেশে এক এক ধরনের উৎপাদন সামগ্রী আছে, উৎপাদনের উপকরণ আছে। যেমন আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, আমাদের দেশে প্রচুর জনসংখ্যা আছে। কি আছে? প্রচুর জনসংখ্যা আছে, মানে আমাদের দেশে প্রচুর শ্রমিক আছে, কিন্তু মূলধনের সংকট আছে। কিসের সংকট আছে? মূলধনের সংকট আছে। এরকম প্রতিটা ব্যক্তি কেন্দ্রিক তার মূলধন বেশি থাকতে পারে, শ্রম কম থাকতে পারে, শ্রমিক কম থাকতে পারে। তাকে নির্বাচন করতে হবে সে কোন মাধ্যমে, কোন উপায়ে উৎপাদন পরিচালনা করবে। ও কি শ্রমনিবিড় উৎপাদন করবে নাকি পুঁজিনিবিড় উৎপাদন করবে? ওর কি শ্রমিক সংখ্যা বেশি নাকি পুঁজির সংখ্যা বেশি? যদি পুঁজির সংখ্যা বেশি হয়, মূলধনের সংখ্যা বেশি হয়, তাহলে ও মূলধন দিয়ে উৎপাদন করবে। আর যদি তার শ্রমিকের সংখ্যা বেশি হয়, তাহলে সে কি করবে? সে বেশি শ্রম দিয়ে উৎপাদন করবে। তাহলে তাকে এখানে নির্বাচন করতে হবে, ঠিক করতে হবে সে শ্রমনিবিড় উপায়ে উৎপাদন করবে নাকি পুঁজিনিবিড় উপায়ে উৎপাদন করবে। কোনভাবে? সে শ্রমনিবিড় নাকি পুঁজিনিবিড় উৎপাদন করবে। তিন নাম্বার সমস্যা কি? তিন নাম্বার সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে। তাহলে ওই যে ব্যক্তি যে উৎপাদন করবে তাকে বিবেচনা করতে হবে সে যে দেশে বসবাস করে, সে যেই এলাকায় বসবাস করে, যে অর্থনৈতিক বাজারের সাথে সে জড়িত, ওই বাজারে ধনিক শ্রেণী বেশি নাকি গরিব শ্রেণী বেশি। যদি ওর এলাকায়, ওর দেশে ধনিক শ্রেণী বেশি হয়, তাহলে সে কি করবে? সে বিলাসদ্রব্য বেশি উৎপাদন করবে। কি দ্রব্য? বিলাসদ্রব্য। তাহলে মুষ্টিমেয়, তাহলে তার বিলাসদ্রব্যের দিকে যেতে হবে। আর যদি তার এলাকায়, তার দেশে সকল সাধারণ মানুষ হয়, গরিব শ্রেণী হয়, তাহলে সে কি উৎপাদন করবে? সে সাধারণ দ্রব্য উৎপাদন করবে। কেননা সাধারণ দ্রব্য ধনী হোক, গরিব হোক, যেই হোক, সে সবার জন্য উৎপাদন করতে পারে এবং সবাই এটা ব্যবহার করতে পারে। কিন্তু বিলাসদ্রব্য শুধু মুষ্টিমেয় ধনিক শ্রেণী ব্যবহার করতে পারে। আমার মতো, তোমার মতো, তোমরা যারা গরিব আছো আমার মতো, তারা কি করতে পারো না? তারা তোমরা এই যে দামি দামি পোশাক, দামি দামি জিনিস তোমরা কি করতে পারো না? ব্যবহার করতে পারো না। ঠিক আছে?
বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমাদের কি, এইটা হচ্ছে তোমরা কি উপায়ে, সরি এইটা হচ্ছে কার জন্য উৎপাদন করবা। তাহলে তুমি ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করবা নাকি গরিব শ্রেণী, মানে সাধারণ দ্রব্য উৎপাদন করবা নাকি তুমি বিলাস দ্রব্য উৎপাদন করবা, এই সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, 4 নাম্বার অর্থাৎ ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে উদ্দীপকে উল্লিখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট, মতামত দাও। তা কি যথেষ্ট, মতামত দাও। শেষে কি বলছে, শেষে বলছে যে তবে ক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থার মাধ্যমে কি করা হয়, এটার সমাধান করা হয়। তাহলে ক অর্থ ব্যবস্থা অর্থাৎ উদ্দীপকে তোমাকে শুরুতেই বলতে হবে যে উদ্দীপকে ঘ নাম্বারে উদ্দীপকে যে ব্যবস্থার কথা বলা হয়েছে, যে অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে, এটা হচ্ছে একটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই সকল অর্থাৎ মৌলিক 3টা সমস্যার সমাধান করা হয় দাম ব্যবস্থার মাধ্যমে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যখন আমরা কোনো কিছু সমাধান করি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যখন আমরা কোনো কিছু সমাধান করি, তখন দেখা যায় এখানে শ্রমিক শোষণ হয়, শ্রমিকদের পারিশ্রমিক সর্বনিম্ন দেওয়া হয়। এই যে দাম ব্যবস্থা বা ধনতান্ত্রিক ব্যবস্থায় যে ব্যক্তি উৎপাদন করে সে সব সময় মুনাফার দিকে ঝুঁকে, মুনাফাখোর হয়, মুনাফা সর্বোচ্চ করার দিকে থাকে, সে সামাজিক কল্যাণের দিকে চিন্তা করে না। কি করে না, সে সামাজিক কল্যাণের দিকে চিন্তা করে না, অতএব সে মুনাফার দিকে চিন্তা করে। কিসের দিকে, মুনাফার দিকে চিন্তা করে, মুনাফার দিকে চিন্তা করে। এজন্য অর্থনৈতিকটা দেখা যায় যে ধনিক শ্রেণী এবং গরিব শ্রেণীর সৃষ্টি হয়, ধনিক শ্রেণী এবং গরিব শ্রেণীর সৃষ্টি হয়। কি হয়, ধনিক শ্রেণী গরিব শ্রেণীর সৃষ্টি হয়। তাহলে বলা যেতে পারে যে উক্ত অতএব উদ্দীপকের উল্লিখিত পদ্ধতির মাধ্যমে আমরা যে অর্থনৈতিক সমস্যা যেগুলো আছে আমার কি আছে, কি উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, সম্পূর্ণ সমাধান করা যায় না, সম্পূর্ণ সমাধান করা যায় না। এভাবে এটাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে 1 নাম্বার ক্লিয়ার ভাইয়া, 1 নাম্বার ক্লিয়ার ভাইয়া, 1 নাম্বারে ক্লিয়ার ভাইয়া, 1 নাম্বার ক্লিয়ার ভাইয়ারা, 1 নাম্বারে ক্লিয়ার ভাইয়া। ওকে, আমরা তাহলে একটু জেনে নিব, তোমরা যারা নতুন আসো, তোমরা যারা জানো না যে আমাদের চলো শিখিতে তোমরা যারা নতুন আসো, ঠিক আছে, আমাদের চলো শিখিতে রেগুলার ক্লাস হয়, রেগুলার পেইড ব্যাচের ক্লাস হয়, ঠিক আছে। এই যে তোমাদের ফ্রিগুলা দেওয়া হয় মাঝে মাঝে, খেয়াল রাখবা, ফ্রিগুলা দেওয়া হয় মাঝে মাঝে। আমাদের রেগুলার পেইড ব্যাচ আছে, তোমরা অনেকেই পেইডের স্টুডেন্ট আসো, আবার তোমরা 25-এর হতে পারো, 26-এর হতে পারো। তোমাদের জন্য আমাদের কোর্স আছে, কি আছে, কোর্স আছে, FRB 3.1 কোর্স। কি কোর্স, FRB 3.1 কোর্স। অতএব তোমরা এখানে মানবিক বিভাগের সকল বিষয় পাবা, কম্পালসরি সাবজেক্টেরও ক্লাস পাবা, অর্থাৎ বাংলা, ইংরেজি, ICT সব কিছু A to Z পাবা। তুমি যদি ভর্তি হতে চাও, তোমার যদি মনে হয় তোমার সমস্যা আছে, তাহলে তুমি আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হতে পারো। আর তোমার যদি মনে হয় তোমার কোনো সমস্যা নাই, তোমার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি বেস্ট প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি আমাদের লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। কোন ব্যাচে, লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য বা FRB 3.1 কোর্সে ভর্তি হওয়ার জন্য, সকল কিছুর জন্য তুমি আমাদের বনিয়ামিন পেজে এখনই মেসেজ করো, তুমি যদি ভর্তি হতে চাও, বা ডেসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, দেখে তুমি ভর্তি হতে পারো। দেখো এখানে সবকিছু তুলে ধরা আছে, এটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, সুন্দর মতো জুম করে দেখে তুমি ভর্তি হয়ে যাও। ওকে, আমরা 2 নাম্বার সৃজনশীলে চলে যাব। কয় নাম্বার সৃজনশীল, 2 নাম্বার সৃজনশীলে চলে যাব। কয় নাম্বার সৃজনশীলে, 2 নাম্বার সৃজনশীলে চলে যাব। 2 নাম্বার সৃজনশীল আমাদের কি বলছে, বলছে নিচের ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দ্রব্যের একক দেওয়া আছে, কি আছে, দ্রব্যের একক। ধরো এটা এক্স দ্রব্য, কোন দ্রব্য, এক্স দ্রব্য। এই এক্স দ্রব্যের একক দেওয়া আছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক দেওয়া আছে, ঠিক
ঠিক আছে। এবং এখানে মোড উপযোগ, মোড উপযোগ কি, মোড উপযোগ টিইউ দেওয়া আছে, কি দেওয়া আছে, মোড উপযোগ টিইউ দেওয়া আছে, কি দেওয়া আছে বলছে যে মোড উপযোগ 1 এককে পায় 15, 2 এককে পায় 25, 3 এককে পায় 30, 4 এককে পায় 30, 5 এককে পায় 25, 5 এককে কি পায় 25 পায়, কি পায় 25 পায়। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে আমরা যদি এটাকে ছক করে ফেলি, এভাবে যদি ছক করে ফেলি, তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা কিউ আর একটা হচ্ছে টিইউ, একটা কিউ একটা হচ্ছে কি টিইউ, অর্থাৎ উৎপাদনের একক দেওয়া আছে এবং মোড উপযোগ দেওয়া আছে। তাহলে একক আর মোড উপযোগ এখানে দেওয়া আছে, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক এরকম করে দেওয়া আছে। তাহলে টিইউ কত বলছে এখানে 15, তারপরে কত 20, 25, 30, তাই না? আচ্ছা এখানে ধরো ডিরেক্ট এভাবে দেওয়া আছে, তো 15, 25, 30, 30 এরকম দেওয়া আছে, কি দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তোমার কি দেওয়া আছে, এরকম দেওয়া আছে, জাস্ট এরকম দেওয়া আছে। আমাদের বলছে যে আমার মোড উপযোগ আর কি কিউ বা এক্স যেটাই ধরো, অথবা আমার উৎপাদনের একক দেওয়া আছে 1 2 3 4 5, এবং এখানে আমার টিইউ দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, টিইউ দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রশ্ন করছে, বলছে যে ঢাল কাকে বলে, ঢাল কাকে বলে, তোমরা বলো তো ঢাল কাকে বলে, ঢাল কাকে বলে, বলছে স্বাধীন চলকের পরিবর্তনের কারণে, স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় এর অনুপাতকেই ঢাল বলে, কি বলে, এর অনুপাতকে ঢাল বলে। এটা একটু ডাউন করে দাও তো। আচ্ছা শেষে 25 দেওয়া আছে, ওকে শেষে 25 দেওয়া আছে, ঠিক আছে খেয়াল করছো তোমরা, শেষে 25 দেওয়া আছে, ওকে। তাহলে এখানে বলছে কি ঢাল কাকে বলে, প্রথম প্রশ্ন কি ঢাল কাকে বলে, প্রথম প্রশ্ন ঢাল কাকে বলে, প্রথম প্রশ্ন ঢাল কাকে বলে, ঢাল কাকে বলে প্রথম প্রশ্ন। তাহলে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকের যে পরিবর্তন হয় এর অনুপাতকেই ঢাল বলে, এর অনুপাতকেই ঢাল বলে। ভালো করে মাথায় রাখবা, ঢাল কাকে বলে, স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলকের পরিবর্তন যে হয় এর অনুপাতকে কি বলা হচ্ছে, ঢাল বলা হচ্ছে। আচ্ছা এবার বলছে উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কিভাবে সম্পর্কিত, উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত। তাহলে এখানে বলছে যে উপকরণ দামের সাথে যোগানের পরিমাণ কিভাবে সম্পর্কিত, কিভাবে সম্পর্কিত। তাহলে উপকরণ দামের সাথে কি দামের সাথে, উপকরণ দামের সাথে যোগানের সম্পর্ক কি রকম। তো বলছে যে আমার উপকরণ দামের সাথে, প্রথম তোমাদের উত্তর যখন করবা, উপকরণ দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, কেমন, ঋণাত্মক বা বিপরীতমুখী সম্পর্ক, কেমন, ঋণাত্মক বা বিপরীতমুখী সম্পর্ক, কেমন বলো, ঋণাত্মক বা বিপরীতমুখী। তাহলে উপকরণ দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী, কেননা উপকরণের দাম বৃদ্ধি পেলে যোগান কমে যায়, মানে উৎপাদন কমে যায়, আর উৎপাদন কমে গেলে যোগান কমে যায়। উপকরণের দাম অথবা আমার যে শ্রমের দাম, মূলধনের দাম, কাঁচামালের দাম, এগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে উৎপাদনের পরিমাণ কমে যায়, আর উৎপাদনের পরিমাণ কমে গেলে আমার যোগান কমে যায়। তাহলে উপকরণ দামের সাথে যোগানের সম্পর্ক বিপরীতমুখী বা ঋণাত্মক, বিপরীতমুখী বা ঋণাত্মক। যে বলছো সমমুখী সে আর একটু ভালো করে পড়বা, আর তোমার যদি খুবই সমস্যা হয় অর্থনীতিতে তাহলে FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যাবা, ওকে। এবার বলছে উপরোক্ত সূচির ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, কি করো, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে উপরোক্ত সূচি থেকে, অর্থাৎ এই সূচি থেকে আমাদের কি করতে হবে, প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হবে, কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে অঙ্কন করব, আমাদের এখানে সূচি যেটা আছে এইটাকে আগে লিখতে হবে, এটাকে আগে কি করতে হবে, লিখতে হবে। তাহলে এখানে বলছে কিউ টিইউ, তারপরে আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এমইউ, কি বের করতে হবে, এমইউ বের করতে হবে, তাই না, আমাকে এমইউ বের করতে হবে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে কত, এখানে 15, এখানে 25, এখানে 30, এখানেও 30, এখানে 25। আচ্ছা তাহলে এখানে এমইউ কত বলো, এমইউ কত বলো, এমইউ কত, দেখো এমইউ কত, এমইউ হচ্ছে 15, এমইউ 15, এরপরে এমইউ 10, এরপরে এমইউ 5, এরপরে এমইউ 0, এরপরে এমইউ 5, এরপরে এমইউ কত
পাস। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার এমইউ। এটা কি এমইউ, এমইউ মানে মার্জিনাল বা প্রান্তিক, মার্জিনাল বা প্রান্তিক। তাহলে প্রান্তিক উপযোগ আমার এখানে বের হইছে। অর্থাৎ প্রান্তিক উপযোগ বা এমইউ কিভাবে বের করা হয় বলছে ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ, ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ, মানে আমার মোট উপযোগের পরিবর্তনকে মোট উৎপাদনের মানে মোট উৎপাদনের এককের যে পরিবর্তন এইটা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, প্রান্তিক উপযোগ পাওয়া যায়। কি পাওয়া যায়, প্রান্তিক উপযোগ পাওয়া যায়। আর আমরা প্রান্তিকগুলা এমনি জেনারেলি জানি যে আমরা প্রান্তিক সবসময় কি করি, আমরা প্রান্তিক সমান জানি যে ডেল টি ইউ, কি জানি, ডেল টি ইউ। অতএব ডেল টি ইউ ইকুয়াল আমরা জানি যে টি ইউ ওয়ান থেকে টি ইউ জিরো বাদ দিলে কি হয়, টি ইউ ওয়ান থেকে টি ইউ জিরো বিয়োগ করলেই পাওয়া যায়। অতএব সবসময় আমার বর্তমান থেকে আগেরটা বাদ, যেহেতু এটা বর্তমানও এখনো এইটা যা আছে তাই এমইউ, এবং এইটা হচ্ছে এখন বর্তমান, এটা হচ্ছে আগের, বর্তমান থেকে আগেরটা বিয়োগ করছি 10, এইটা বর্তমান এটা আগের, এটা থেকে এটা বিয়োগ করছি 5, এটা বর্তমান এটা আগের বিয়োগ করছি 0, এইটা বর্তমান এটা আগের বিয়োগ করছি -5, -5 মাইনাস কি 5 -5। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, আমরা পেয়ে গেছি এমইউ। এবার আমাকে কি করতে বলছে, রেখাচিত্র অঙ্কন করতে বলছে। কি করতে বলছে বলো, রেখাচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে রেখাচিত্র যখন তুমি অঙ্কন করবা তখন তোমাকে কি করতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। এইদিকে দিতে হবে কিউ, এদিকে দিতে হবে কিউ, আর এইদিকে দিতে হবে এমইউ, এমইউ। তাহলে এখানে কিউ হবে কি 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। তাহলে 1 2 3 4 5। এইখানে তোমার কি নিতে হবে, তোমার এখানে সংখ্যা নিতে হবে 5 10 15 হ্যাঁ 20, এভাবে তোমাকে এমইউর সংখ্যা নিতে হবে। নিচেও তোমাকে এখানে করতে হবে যে -5, ঠিক আছে, এখানে 0 দাও, এটা হচ্ছে -5, ঠিক আছে, -5 -10। এবার দেখো যখন 1 একক ছিল, এমইউ কত বলছে, এমইউ 15 একক, এমইউ কত 15 একক, এমইউ 15 একক। তাহলে 1 এককে এমইউ হচ্ছে 15, 1 এককে এমইউ হচ্ছে 15। 2 এককে এমইউ কত, 2 এককে প্রান্তিক হচ্ছে 10, 2 এককে প্রান্তিক হচ্ছে 10, 2 একক প্রান্তিক 10। 3 এককে প্রান্তিক কত বলছে, 3 এককে 5, 3 এককে 5, তাহলে 3 এককে হইছে 5। 4 এককে কত বলছে, 4 এককে 0, 4 এককে 0, ঠিক আছে, 4 এককে হইছে 0, 4 এককে 0, তাহলে 4 এককে ধরো 0, 4 এককে 0। 5 এককে কত বলছে, যখন 5 একক তখন হচ্ছে -5, তখন -5। তাহলে এই পয়েন্টগুলো এবার আমার কি করতে হবে, পয়েন্টগুলো আমার যোগ করতে হবে, পয়েন্টগুলো আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার এমইউ রেখা, এটা কি রেখা, এমইউ রেখা, এটা কি রেখা আমার, এইটা হচ্ছে এমইউ রেখা, এমইউ রেখা, এমইউ রেখা। পয়েন্টগুলো যোগ করলেই পাওয়া যাবে, পয়েন্টগুলো যোগ করলেই পাওয়া যাবে এমইউ রেখা। পয়েন্টগুলো যোগ করলে কি পাওয়া যাবে, এমইউ রেখা পাওয়া যাবে। ঠিক আছে, পয়েন্টগুলো যোগ করলে কি পাওয়া যাবে, এমইউ রেখা পাওয়া যাবে। আচ্ছা, তোমরা জনসংখ্যায় অনেক কমে গেছো, জনসংখ্যায় অনেক কমে গেছো। যাও 1 মিনিট সবাই শেয়ার দাও, 1 মিনিট সবাই শেয়ার দাও, 1 মিনিট সবাই শেয়ার দাও, সবাই 1 মিনিট। এক মিনিট সবাই শেয়ার দাও। এক মিনিট সবাই শেয়ার দাও। তোমরা জানো তো এটা হচ্ছে কন্টেস্ট, তোমাদের মোবাইল ফোন কন্টেস্ট। যে বেশি শেয়ার দিবা, যে ভালো করে ক্লাসে মনোযোগ দিবা, সব মিলে তোমরা কি পাবা, তোমরা মোবাইল ফোন গিফট পাবা। ঠিক আছে, এর বাদেও কিন্তু অনেক কিছু আছে, টি শার্ট আছে, ডায়েরি আছে, তারপরে সাজেশন আছে। ঠিক আছে, এগারোটা কোশ্চেনে কি চিত্র দিয়ে এক্সাম, চিত্র দিয়ে এই তো এক্সামে ভালো হইতো। হ্যাঁ, 11টা প্রশ্নে এই চিত্রও থাকবে, ম্যাথও থাকবে, সব কিছুই থাকবে, সব কিছুই থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব ঘ নাম্বার প্রশ্ন। কি নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন। এবার বলছে যে উপরুক্ত কি বলছে, উপরুক্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আছে কিনা চিত্র বা সূচির আলোকে ব্যাখ্যা করো। অতএব তোমাকে এখানে আছে কি মানে কি সম্পর্ক আছে, সূচির আলোকে ব্যাখ্যা করতে বলছে। কিসের আলোকে ব্যাখ্যা করতে বলছে, সূচির আলোকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা সূচিটা তো ভাই মিশাই দিলাম, তাহলে এবার আবার আমাকে সূচিটা করতে হবে। অতএব ঘ নাম্বার যখন আমি করব তখন আমাকে আবার এই সেম সূচিটা করতে হবে। কি করতে হবে, সেম সূচি করতে হবে, কিউ টি ইউ এম ইউ। ঠিক আছে, করতে হবে।
সেম সূচি আমাকে করতে হবে, ঠিক আছে, সেম সূচি করতে হবে। তাহলে 1 2 3 4 5, এখানে তুমি কি পাইছো 15, এখানে কি পাইছো 25, এখানে 30, এখানে 30, এখানে 25, এখানে পাইছো তুমি 15 10 5 0 -5। তাহলে দেখো তো সম্পর্ক কি এই টিইউ আর এমইউর মধ্যে, বলছে যখন টিইউ বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে, টিইউ বৃদ্ধি পাচ্ছে, তখন এমইউ ক্রমহ্রাসমান হারে কমতেছে, মানে এমইউ কমতেছে, এমইউ কি হচ্ছে কমতেছে। টিইউ যখন সর্বোচ্চ হইছে, টিইউ যখন সর্বোচ্চ হইছে, এমইউ তখন কি হইছে শূন্য হইছে, এমইউ তখন কি হইছে শূন্য হইছে, অর্থাৎ প্রান্তিক তখন শূন্য হইছে। এই যে টিইউ যখন কমা শুরু করছে, টিইউ যখন কমা শুরু করছে, টিইউ কমে যাওয়া শুরু করছে, তখন এমইউ ঋণাত্মক হইছে, এমইউ কি হইছে ঋণাত্মক হইছে। তাহলে কয়টা সম্পর্ক আছে ভাইয়া বলো তো, কয়টা সম্পর্ক আছে, 3টা সম্পর্ক আছে। ভাইয়া আমার কাছে কিছু কোশ্চেন আছে, এইগুলা কি সলভ করে দিবেন? ভাইয়া এইটা তোমার কোশ্চেন নিয়ে সলভ করার তো এখন সম্ভব না, আর হচ্ছে তুমি প্রশ্ন বা আমাকে কিভাবে দিবা? তোমার যদি খুবই একান্ত সমস্যা হয় আমাকে টেক্সট করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইটা তো তোমার হচ্ছে একপাক্ষিক লাইভ, দ্বিপাক্ষিক লাইভ না যে তোমার কোশ্চেনগুলো আমি সলভ করাই দিব। আমি যে কোশ্চেনগুলো নিচ্ছি এবং যেগুলো তোমাদেরকে বলতেছি যে এই ধাঁচের প্রশ্ন হয়, এই ধাঁচের প্রশ্নগুলো নিয়ে নিয়ে তোমাদের আমি সলভ করাচ্ছি। এগুলো যদি তোমরা শেষ পর্যন্ত ক্লাস করো তাহলে তোমার জন্য উপকার হবে এবং তুমি এই জায়গা থেকে কি করবা, তুমি এই জায়গা থেকে 100% শিওর থাকো যে এই ধাঁচেরই প্রশ্ন হবে, হুবহু আসতে পারে, এই ধাঁচেরই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে, ওকে। তাহলে এই তিনটা কি, এই তিনটা হচ্ছে সম্পর্ক, এই তিনটা কি সম্পর্ক। এই তিনটা সম্পর্ক না আসে এখানে আসতে পারতো যে এটা কোন উপযোগ বিধি, এটা কোন উপযোগ বিধি, এইটা মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা কি বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে, এটা চিত্রের মাধ্যমেও বর্ণনা করা যায়। এটা আলাদাভাবে প্রশ্ন আসলে কি আসতে পারে যে উদ্দীপকে বা উপরুক্ত বিষয়টি কোন উপযোগ বিধি নির্দেশ করে, কোন উপযোগ বিধি নির্দেশ করে, তখন তোমাদের বলতে হবে যে উপরুক্ত বিষয়টি প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। কি বিধি নির্দেশ করে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নির্দেশ করে। বুঝতে পারছো? তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তারপরে তোমার সংজ্ঞা দিতে হবে এবং এইটা এই সূচির আলোকে তোমাকে বর্ণনা করতে হবে, ব্যাখ্যা করতে হবে, চিত্র দিয়েও বর্ণনা বা ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে, ওকে। তাহলে এটা ক্লিয়ার, 2 নাম্বার প্রশ্ন ক্লিয়ার ভাইয়া, 2 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। তো তোমরা যারা সমস্যায় আসো, আমি আবার বলতেছি, তোমাদের যাদের অনেক সমস্যা অর্থনীতি নিয়ে বা অন্য বিষয় নিয়ে, ধরো ভূগোল নিয়ে, পৌরনীতি নিয়ে বা ইতিহাস বা মনোবিজ্ঞান নিয়ে, তোমরা চাইলে আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এখানে সব কিছু পেয়ে যাবা A to Z, তোমার একটা সুন্দর গুছানো প্রিপারেশন হয়ে যাবে। এর বাইরে তোমার যদি বাংলা, ইংরেজি, ICT হয় তবুও আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এর বাদে তোমার যদি মনে হয় ফুললি প্রিপারেশন আছে, তোমার নিজেকে যাচাই করার জন্য তুমি আমাদের এক্সাম আওয়ারে ভর্তি হতে পারো, লাস্ট আওয়ার এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমাদের প্রশ্ন, আমাদের 3 নাম্বার সৃজনশীল। 3 নাম্বার সৃজনশীলে কি বলছে? 3 নাম্বার সৃজনশীলে বলছে দ্রব্যের দাম P সমান 10 টাকা, 20 টাকা, 30 টাকা হলে আমার চাহিদার পরিমাণ, কিসের পরিমাণ? চাহিদার পরিমাণ 300 একক, 200 একক, 100 একক হয় এবং যোগানের পরিমাণ 100 একক, 200 একক, 300 একক হয়। মানে 10 টাকা দামে চাহিদা 300 একক এবং যোগান 100 একক। তোমার 20 টাকা দামে চাহিদা 200 একক, যোগান 200 একক। 30 টাকা দামে চাহিদা 100 একক, যোগান 300 একক। যোগান কত একক? 300 একক। অর্থাৎ আমরা যদি এটাকে সূচি করি, কি করি? সূচি করি। কি করি? সূচি করি। আমরা কি করি? এটাকে যদি সূচি করি তাহলে সূচিটা আমাদের এরকমের হয়। কিরকম হয়? এরকমের হয়। এইটা ধরো P, এটা QD, এইটা হচ্ছে QS, ঠিক আছে। এটা 10 টাকা, 20 টাকা, 30 টাকা দেওয়া আছে। এইখানে 300 QD, এখানে 200, এখানে 100। এইটা হচ্ছে তোমার QD। QS কত? এখানে 100, এখানে 200, এখানে 300। এইটা হচ্ছে আমাদের সূচি। এটা কি? এইটা হচ্ছে আমাদের সূচি। এবার বলছে চাহিদার সংকোচন কি? প্রশ্ন, চাহিদার সংকোচন কি?
চাহিদার সংকোচন কি? প্রশ্ন কি বলছে যে চাহিদার সংকোচন কি? চাহিদার সংকোচন কাকে বলে? চাহিদার সংকোচন কাকে বলে? বলছে কোনো একটা দ্রব্যের নিজস্ব দামের কারণে, কোনো একটা দ্রব্যের নিজস্ব দাম, অর্থাৎ দ্রব্যের অন্যান্য, বা এভাবে বলতে পারো যে চাহিদার অন্যান্য সকল অবস্থায় স্থির রেখে দাম বৃদ্ধি পেলে, দ্রব্যের নিজস্ব দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, চাহিদা কমে যায়। এই যে নিজস্ব দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, এই চাহিদা কমে যাওয়াকেই চাহিদার সংকোচন বলে, চাহিদার সংকোচন বলে। কি বলে? চাহিদার সংকোচন বলে। তাহলে এইটা যদি আমরা একটু তোমাদের চিত্রের মাধ্যমে বোঝাই তাহলে এরকমের হয়। অতএব আমার দাম, এইটা হচ্ছে চাহিদার পরিমাণ। এই যে দাম বৃদ্ধি পাচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে, ফলে চাহিদা সংকুচিত হচ্ছে। চাহিদা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। মানে আমার চাহিদা বৃদ্ধিতে দ্রব্যের দাম, নিজস্ব দাম, দ্রব্যের যখন নিজস্ব দাম বৃদ্ধি পায় চাহিদা সংকুচিত হয়ে আসে, চাহিদা কমে যায়। এই যে চাহিদার কমে যাওয়াকে চাহিদার সংকোচন বলে, চাহিদার সংকোচন বলে। তাহলে চাহিদা সংকোচন কাকে বলে? চাহিদা সংকোচন কাকে বলে? বলো, চাহিদা সংকোচন কাকে বলে? বলছে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা যখন কমে যায়, এই চাহিদা কমে যাওয়াকেই চাহিদার সংকোচন বলে, চাহিদার সংকোচন বলে, চাহিদার কি বলে? সংকোচন বলে। এবার বলছে যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? বলো, যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? বলো, যোগান রেখা কি সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে হ্যাঁ, যোগান রেখা সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যোগান রেখা কি হয়? সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যোগান রেখা কি হয়? সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কারণ যোগান এবং দামের সাথে সম্পর্ক হচ্ছে সমমুখী। যোগান এবং দামের সাথে সম্পর্ক কেমন? যোগান এবং দামের সাথে সম্পর্ক হচ্ছে সমমুখী সম্পর্ক। তবে যোগান বিধির ব্যতিক্রম হলে, যোগান বিধির ব্যতিক্রম হলে এখানে তোমরা এটাও বলে নিতে পারো, যোগান বিধির ব্যতিক্রম হলে যোগান রেখা সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয় না। কি হয় না? ঊর্ধ্বগামী হয় না। কিন্তু যোগান বিধি অনুসারে দাম এবং যোগান সমমুখী সম্পর্ক থাকে এবং যোগান রেখা সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। কি হয়? ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। ডান দিকে কি হয়? ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এবার থেকে বলছে যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। কি নির্ণয় করো? চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করো। চলো আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখব। কি নির্ণয় করে দেখব? চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখব। ঠিক আছে, তাহলে এখানে আমার দাম এবং চাহিদাটাকে আমাকে নিতে হবে। এখানে গ নাম্বার বলছে দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে, দেওয়া আছে যে কোনো দুইটা দাম ধরো। ধরো পি সমান 10 টাকা, P1 সমান 20 টাকা। কত টাকা? 20 টাকা। এরকম কিউডি সমান কত? যখন এটা ছিল তখন 300 টাকা, QD1 অর্থাৎ যখন 20 টাকা হয়েছে তখন হয়েছে 200 একক। কত একক? 200 একক। এখান থেকে আমাকে কি বের করতে হবে? ডেল পি বের করতে হবে। ডেল পি সমান কি? 20 থেকে 10 বাদ। এখান থেকে আমাকে কি বের করতে হবে? ডেল কিউ বের করতে হবে। ডেল কিউ কি বলছে? 200 থেকে 300 বাদ। কত বাদ? 300 বাদ। তাহলে এখানে কত হয়? এখানে হয় 10। এখানে কত হয়? এখানে হয় -100। কত হয়? -100 হয়। কত হয়? -100। তাহলে এবার আমি ইলাস্টিসিটি অফ প্রাইস অথবা ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান কি জানি? ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান কি জানি? ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান জানি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, ইন্টু পি বাই কিউ, পি বাই কিউ। তাহলে এখানে কি কি আছে দেখো, ডেল কিউ এর মান পাইছি আমরা -100, তাহলে -100। ডেল পি এর মান পাইছি কত? 10, বসাইলাম 10। পি এর মান কত? বলছে পি এর মান 10, পি এর মান 10 বসাইলাম। এই কিউ এর মান কত? বলছে কিউ এর মান 300। কিউ এর মান কত? 300। কিউ এর মান 300। 10 আর 10 কাটা, 100 দিয়ে 300কে কাটলে 3 হয়, তাহলে -1/3, -1/3। তাহলে এইটা যদি তোমরা ভাগ করো তাহলে আসবে -0.33। এইটাকে পূরণ করলে, যেহেতু ঋণাত্মক, দামের সাথে এর সম্পর্ক ঋণাত্মক, এইটাকে পূরণ করলে শুধু আসবে 0.33, যেটা 1-এর থেকে কম, যেটা 1-এর থেকে কম। তাহলে এখান থেকে তোমরা বলবা যে গ নাম্বারে চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে 1-এর চেয়ে কম। চাহিদা স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে কম। কি কম? 1-এর চেয়ে কম। ঠিক আছে, 1-এর চেয়ে কম। চাহিদা স্থিতিস্থাপকতা কি? 1-এর চেয়ে কম। চাহিদা স্থিতিস্থাপকতা কি? 1-এর চেয়ে কম। চাহিদা স্থিতিস্থাপকতা হলো 1-এর চেয়ে কম। বোঝা গেছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? ম্যাথ বুঝতে পারছো?
ভাইয়া হাইলাইট কমেন্ট করতে হবে না, হাইলাইট কমেন্ট করতে হবে না। যারা হাইলাইট কমেন্ট করতেছো এদের হচ্ছে কমেন্ট করা লাগবে না। বুঝতে পারছো? ওকে, একের চেয়ে কম, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? আমরা এইটার সমাধান পাইলাম। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্ন করছে, দেখো ঘ নাম্বার প্রশ্ন করছে যে উদ্দীপকের তথ্যের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রের আলোকে দেখাও। কিসের আলোকে দেখাও? চিত্রের আলোকে দেখাও। কিসের আলোকে দেখাও? চিত্রের আলোকে দেখাও। তাহলে এখান থেকে আমরা যদি সূচিটা একটু খেয়াল করি, কি খেয়াল করি? সূচিটা যদি একটু খেয়াল করি, ভালো করে সূচিটা খেয়াল করো। সূচিটা দাম, এখানে হচ্ছে কিউডি, এখানে হচ্ছে কিউএস। তাহলে দাম কত ছিল? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এখানে কিউডি কত ছিল? 300, 200, 100। এখানে কিউএস ছিল 100, 200, 300। ঠিক আছে, এবার আমাকে কিসের আলোকে বের করতে হবে? ভারসাম্য দাম এবং পরিমাণ চিত্রের আলোকে। কার আলোকে? চিত্রের আলোকে। তাহলে এই দিকে হচ্ছে আমার কিউ, হ্যাঁ, মানে চাহিদা এবং যোগান, চাহিদা ও যোগান, এটা 0, এইটা হচ্ছে পি মানে দাম, পি মানে দাম। তাহলে এখানে আমি পি পাইলাম ধরো 10, এখানে পাইলাম 20, এখানে পাইলাম 30, এখানে পাইলাম কি 30। এইদিকে ধরো আমি পাইলাম, এদিকে ধরো আমি পাইলাম 100, 200, এখানে পাইলাম ধরো 300। তাহলে যখন আমার 10, তখন চাহিদা কত? চাহিদা হচ্ছে 300। চাহিদা কত? চাহিদা হচ্ছে 300। যখন আমার এইটা হচ্ছে 20, তখন চাহিদা কত? চাহিদা হচ্ছে 200। চাহিদা কত? চাহিদা হচ্ছে 200। চাহিদা 200, ঠিক আছে। যখন এটা 30, তখন চাহিদা কত? চাহিদা হচ্ছে 100। চাহিদা কত? 100। তাহলে আমার চাহিদা রেখা এইটা, চাহিদা রেখা এইটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডি রেখা। এটা কি রেখা? ডি রেখা। এবার আসো যোগানে। কিসে আসবা? যোগানে। যখন 10 টাকা দাম তখন 100, যখন 10 টাকা দাম তখন 100, তখন কত? 100, তখন 100। এই পয়েন্টে পাইলাম 100। যখন 20 টাকা দাম তখন আমার এটা হচ্ছে 200। কোন পয়েন্টে? এই পয়েন্টে, ঠিক আছে। যখন 30 টাকা দাম, এইটা হচ্ছে আমার 300। কত? এইটা হচ্ছে আমার 300। তাহলে কোন পয়েন্টে? তাহলে এই পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্টে। তাহলে আমার পয়েন্ট কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে এই 3টা পয়েন্ট এবার আমার কি করা লাগবে? এই 3টা পয়েন্ট আমার যোগ করা লাগবে। তাহলে এটা কি রেখা? এইচ রেখা। কি রেখা? এইচ রেখা। কি রেখা? এস রেখা। তাহলে এইটা হচ্ছে আমার ডি রেখা, এটা হচ্ছে আমার এস রেখা। কোন বিন্দুতে ছেদ করছে? বলছে ই বিন্দুতে ছেদ করছে। কারণ যখন এস ইকুয়াল ডি হয় অথবা ডি ইকুয়াল এস হয়, ওই জায়গাটা হচ্ছে ভারসাম্য জায়গা। ওই জায়গাটা কি? ভারসাম্য জায়গা। ওই জায়গাটা কি? ভারসাম্য জায়গা। তাহলে ই বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতে আমার পরিমাণ কত? বলছে পরিমাণ হচ্ছে 200 একক। কত একক? 200 একক। এবং ভারসাম্য দাম কত? বলছে ভারসাম্য দাম হচ্ছে 20 টাকা। কত টাকা? 20 টাকা। তাহলে আমি ওই সূচির আলোকে যখন চিত্র করছি, তখন আমার ভারসাম্য দাম বেরোইছে 20 টাকা, ভারসাম্য পরিমাণ বেরোইছে 200 একক। কত একক? 200 একক। কত একক? 200 একক। তাহলে এইটা এভাবে তোমাদের চিত্রের মাধ্যমে বর্ণনা করতে হবে। কি করতে হবে? চিত্রের মাধ্যমে বর্ণনা করতে হবে। কি করতে হবে? চিত্রের মাধ্যমে বর্ণনা করতে হবে। বুঝতে পারছো? এই বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, এবার আসো 4 নাম্বার সৃজনশীল। 4 নাম্বার সৃজনশীল। তোমরা যারা এগুলা কিছুই বুঝতেছো না, মানে তোমরা আগে কখনোই করো নাই, ঠিক আছে। তোমরা যারা এগুলো আগে কখনোই করো নাই, তাদের জন্য আমি বলবো, তোমাদের জন্য উপদেশ হিসাবে, বড় ভাই হিসাবে বলবো, তোমরা FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের এখানে উপকার হবে। তোমরা ক্লাসগুলো করলে তুমি যে এই কয়েকদিনে নিজেকে গুছায় নিতে পারবা একদম A to Z সব বিষয়, ঠিক আছে। FRB 3.0। আর তোমার যদি মনে হয় যে না আমার সব কিছু গোছানো আছে, তোমার হাতের স্পিড ঠিক করার জন্য তুমি আমাদের লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আচ্ছা, তো এখানে 4 নাম্বার সৃজনশীল কি বলছে? বলছে উৎপাদনের একক কিউ
যথাক্রমে 1 2 3 4 5 একক, 1 2 3 4 5 একক, কিউ সমান 1 2 3 4 5 একক হলে বলছে মোট স্থির ব্যয়, কি ব্যয়? মোট স্থির ব্যয় হচ্ছে 130 টাকা। কত টাকা? 130 টাকা। মোট স্থির ব্যয় কত টাকা? 130 টাকা। ও মোট ব্যয় টিসি হচ্ছে তোমার মানে এটা হচ্ছে টিসি না, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে টিসি। মোট ব্যয় টিসি সমান দেওয়া আছে যথাক্রমে 250, 350, 420, তারপরে দেওয়া আছে কি? তারপরে দেওয়া আছে 560, তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে 750, 750। তাহলে এখানে তোমাদের কি কি দেওয়া আছে? এখানে তোমার দেওয়া আছে টিসি, কি দেওয়া আছে? টিসি। আর কি দেওয়া আছে? টিএফসি দেওয়া আছে। কি দেওয়া আছে? টিসি এবং টিএফসি দেওয়া আছে। ভালো করে খেয়াল রাখবা, তোমার উৎপাদনের একক দেওয়া আছে এবং টিসি টিএফসি দেওয়া আছে। এবার বলছে মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন কাকে বলে? মাত্রাগত উৎপাদন হচ্ছে আমি যে মাত্রায় উৎপাদনের উপকরণ নিয়োগ করতেছি সেই অনুসারে আমার উৎপাদনের কোন মাত্রায় উৎপাদন হচ্ছে সেটাকেই বলা হয় মাত্রাগত উৎপাদন। কিগত উৎপাদন? মাত্রাগত উৎপাদন। অর্থাৎ নির্দিষ্ট মাত্রায় উপকরণ নিয়োগের ফলে যে উৎপাদন হয় তাকেই মাত্রাগত উৎপাদন বলে। তাকে কি বলে? মাত্রাগত উৎপাদন বলে। এবার বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয় কেন? গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয় কেন? এইটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়। কত অধ্যায়? তৃতীয় অধ্যায়। এটা কি অধ্যায়? তৃতীয় অধ্যায়। ভালো করে খেয়াল রাখো, তৃতীয় অধ্যায়। এখান থেকে 2 সেট প্রশ্ন হয়। কয় সেট প্রশ্ন হয়? আচ্ছা, এটা কত অধ্যায়? এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। কত অধ্যায়? তৃতীয় অধ্যায়। তো এখানে তৃতীয় অধ্যায় কি বলছে? বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা একই হয় কেন? তো যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আমাকে আগে বুঝতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে, এখানে দাম পরিবর্তন হয় না। কি পরিবর্তন হয় না? দাম পরিবর্তন হয় না। কি হয় না? দাম পরিবর্তন হয় না। দাম কি হয় না? দামের কোনো পরিবর্তন হয় না। তাকে কি বলা হয়? তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম থাকে ফিক্সড। দাম কি থাকে? দাম ফিক্সড থাকে। দাম কি থাকে? ফিক্সড। যেহেতু দামের কোনো পরিবর্তন হয় না, দাম যেহেতু স্থির থাকে, দাম যেহেতু ফিক্সড থাকে, এই কারণে গড় আয় এবং প্রান্তিক আয়, গড় আয় এবং প্রান্তিক আয় একই হয়। গড় আয় ও প্রান্তিক আয় কি হয়? একই হয়। তাহলে প্রথমে কি করবা? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দিবা, তারপরে বলবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কোনোভাবেই পরিবর্তন হয় না, দাম থাকে স্থির। যেহেতু দাম স্থির থাকে, দাম সমান আমরা জানি AR মানে গড় আয়, এবং গড় আয় এই কারণেই প্রান্তিক আয়ও সমান হয়। কি হয়? প্রান্তিক আয়ও সমান হয়। অতএব গড় আয় প্রান্তিক আয় একই হয়। গড় আয় এবং প্রান্তিক আয় একই হয়। আচ্ছা, এবার বলছে উদ্দীপকের আলোকে ফুটবল তৈরি করার কারখানায় গড় ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয়ের সূচি তৈরি করো। কি করো? গড় ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয়ের সূচি তৈরি করো। তাহলে উদ্দীপক থেকে, কার থেকে? উদ্দীপক থেকে আমাকে কি বলছে? ওই ফুটবল কারখানার, যে ফুটবল কারখানার এখানে যেটা দেওয়া আছে, বলছে উদ্দীপকের আলোকে ফুটবল তৈরির কারখানার গড় ব্যয়, কি ব্যয়? গড় ব্যয় মানে AC, এবং গড় পরিবর্তনীয় মানে AVC বের করতে বলছে। কি বের করতে বলছে? ব্যয়ের সূচি তৈরি করতে বলছে। এবং পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপকে বর্ণিত ফুটবল তৈরি কারখানার গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করে তাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কি করো? সম্পর্ক আলোচনা করো। চলো আমরা এগুলো একটু বের করে দেখি। কি করে দেখি? এগুলো একটু আমরা বের করে দেখি। কি করে দেখবো? বের করে দেখবো। চলো চলো চলো। পোলাপান এত কম হলে হবে? পোলাপান এত কম হলে হবে? তোমরা শেয়ার দিচ্ছ না, তোমরা শেয়ার দিচ্ছ না, কিন্তু কমেন্ট করতেছে হাইলাইট হাইলাইট হাইলাইট। ঠিক আছে, হাইলাইট হাইলাইট হাইলাইট। তাহলে হবে? এই হবে? আচ্ছা, আমি না বলছে ভাইয়া আমাদের ইকোনমিক্স কোর্স কি শেষ করছেন সব? হ্যাঁ, তুমি কোন কোর্সে আসো? FRB 3.0 নাকি FRB 3.1? FRB 3.0-তে নাকি FRB 3.1-এ আসো? যদি FRB 3.0-তে হও তাহলে FRB 3.0-তে 26 ব্যাচের ক্লাস এখনো শেষ হয় নাই।
FRB 3.0-তে 26 ব্যাচের ক্লাস শেষ হয় নাই, প্রথম পত্র সম্পূর্ণ শেষ হয়েছে, দ্বিতীয় পত্রতে কিছু ক্লাস বাকি আছে, একটা বা দুইটা ক্লাস লাগবে, ঠিক আছে। আর FRB 3.1 কোর্সে এখনো ক্লাস শেষ হয় নাই, প্রথম পত্রের নবম অধ্যায় চলে, প্রথম পত্রের নবম অধ্যায় চলে। তোমরা তবে বাকি ক্লাসগুলো রেকর্ডেড পাবা, তোমরা যারা ভর্তি হতে চাও FRB 3.1 কোর্সে তোমরা সব ক্লাস রেকর্ডেড পাবা, সবগুলা ক্লাস, হ্যাঁ। এবং এখনো সম্পূর্ণ ক্লাস শুরু হয় নাই, মাত্র ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে। অনেকগুলা ক্লাস এখনো বাকি, তোমরা চাইলেই যুক্ত হতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে ওই যে সূচি যেটা দেওয়া আছে ওইটা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, সূচিটা একটু দেখার চেষ্টা করি। সূচিটাতে কি দেওয়া আছে, সূচিটা তো আমি ভুলে গেলাম রে, সূচিটাতে কি দেওয়া আছে, সূচিটাতে দেওয়া আছে কিউ, আর কি দেওয়া আছে টিএফসি, কি দেওয়া আছে টিএফসি টিসি, কি দেওয়া আছে টিএফসি টিসি দেওয়া আছে, তাই না, টিএফসি আর টিসি দেওয়া আছে। আচ্ছা, আরেকবার দেখে নিই, হ্যাঁ, তোমরা একটু আমাকে বলে দিবা, এইটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেওয়া আছে 250, 350, 420, 560, 550, সরি 750, তাহলে 250, 350, 420, 560, 750। আচ্ছা, সূচি বড় করতে হবে, আমরা এখান থেকে আগে সূচিটা বের করি, হ্যাঁ, এখান থেকে আগে বের করি। তো এখানে হচ্ছে কিউ, এটা হচ্ছে টিএফসি, এটা হচ্ছে টিভিসি, সরি এটা হচ্ছে টিসি, টিভিসি তো দেওয়া নাই, টিসি দেওয়া আছে, কি দেওয়া আছে টিসি দেওয়া আছে। 1 2 3 4 5, তাই না, এইখানে সবসময় 130, 130, 130, 130, 130, এটা টিএফসি ফিক্সড। টিভিসি 250, 350, সরি টিসি, তারপরে 420, 560, 750, 750, এইটা আমাকে বের করতে হবে। কি আমাকে বের করতে হবে, কি বের করতে হবে বলছে বলো তো, আমাকে বের করতে বলছে এসি, কি বের করতে বলছে এসি, কি বের করতে বলছে এসি, আর কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে এসি, আর কি বের করতে বলছে বলো, আর বের করতে বলছে আমাকে এখান থেকে বের করতে বলছে এভিসি, কি বের করতে বলছে এভিসি। তো এভিসি বের করার জন্য আমাকে আগে বের করতে হবে টিভিসি, আগে কি বের করতে হবে টিভিসি বের করতে হবে, আগে কি বের করতে হবে টিভিসি বের করতে হবে। অতএব আমি এখান থেকে টিভিসি বের করে নিব, টিভিসি বের করে নিব, কারণ এই টিএফসি আর টিভিসি যোগফল সমান হচ্ছে টিসি। আমরা জানি টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, তাহলে টিভিসি সমান কি বলো, তাহলে টিভিসি সমান হবে টিসি মাইনাস টিএফসি, টিসি মাইনাস টিএফসি। তাহলে এইটা থেকে আমি যদি এটা বাদ দেই তাহলে কি পাবো টিভিসি পাবো, কি পাবো টিভিসি পাবো। তাহলে টিভিসি সমান কি, টিভিসি সমান হচ্ছে টোটাল পরিবর্তনীয় ব্যয়, মানে মোট পরিবর্তনীয় ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, কি ব্যয় মোট পরিবর্তনীয় ব্যয়, কি ব্যয় মোট পরিবর্তনীয় ব্যয়। তাহলে এখান থেকে বলছে যে টিসি সমান টিএফসি প্লাস টিভিসি, তাহলে টিভিসি সমান টিসি থেকে টিএফসি বাদ। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি 250 থেকে যদি আমি কি বাদ দেই 130 বাদ দেই, তাহলে কত থাকে 120 থাকে, কত থাকে 120 থাকে। 350 থেকে যদি আমি 130 বাদ দেই, কত বাদ দেই 130 বাদ দেই, তাহলে কত থাকে দেখো কত থাকে 130 বাদ দিলে কত থাকে 200, কত থাকে 220 থাকে, কত থাকে 220 থাকে। এবার 420 থেকে যদি আমি কত বাদ দেই 130 বাদ দেই, 420 থেকে 130 বাদ দিলে কত থাকে, 420 থেকে 130 বাদ দিলে কত থাকে, তাহলে 290 থাকে, কত থাকে 290 থাকে, কত থাকে 290। এবার 560 থেকে কত থাকে 560 থেকে 130 বাদ দিলে কত থাকে, 560 থেকে 130 বাদ দিলে কত থাকে, 130 বাদ দিলে কত থাকে 430 থাকে, কত থাকে 430 থাকে, তাই না, ঠিক আছে। এটা একটু বিয়োগ করে দেখো তো, এগুলো একটু বিয়োগ করে দেখো। এরপর হচ্ছে 750 থেকে যদি আমি 130 বাদ দিই, 750 থেকে 100 যদি 30 বাদ দিই তাহলে কত থাকে, তাহলে কত থাকে, তাহলে কত থাকে, তাহলে এখানে কত থাকে, তাহলে এখানে থাকে 500 কত 620 থাকে, তাই না, 620 থাকে না, 620 থাকে না, শেষে দেখো 620
দেখো তাহলে আমার টিভিসি সমান হচ্ছে টিসি মাইনাস টিএফসি, আমি বাদ দিছি, আমি কোথা থেকে বাদ দিছি, এইটা থেকে এইটা বাদ দিছি 120 পাইছি, এইটা থেকে 130 বাদ দিছি 220 পাইছি, 420 থেকে 130 বাদ দিছি কত পাইছি 290 পাইছি, আমি 560 থেকে 130 বাদ দিছি কত পাইছি 430 পাইছি, কত পাইছি 430, 750 থেকে আমি 130 বাদ দিছি 620 পাইছি, কত পাইছি 620 পাইছি, কত পাইছি 620 পাইছি। ওকে, এবার এখান থেকে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এসি, কি বের করতে হবে এসি বের করতে হবে, এসি, আর কি বের করতে হবে এভিসি বের করতে হবে, এভিসি 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 এই দুটো বের করতে হবে। তো আমরা এসি সমান কি জানি, বলছে এসি মানে গড় ব্যয়, গড় ব্যয় কি ব্যয় গড় ব্যয়, গড় ব্যয়। এসি সমান কি জানি, এসি সমান জানি টিসি ডিভাইডেড বাই কিউ, টিসি ডিভাইডেড বাই কিউ, এসি সমান কি টিসি ডিভাইডেড বাই কিউ। অতএব এই টিসি কে কি দিয়ে ভাগ করতে হবে, কিউ দিয়ে ভাগ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে কিউ দিয়ে। তাহলে 250 কে আমি 1 দিয়ে ভাগ করলে কত হবে 250, তাহলে প্রথমে আমার ভাগ হচ্ছে কি, প্রথমে আমার ভাগ হচ্ছে 250 ভাগ 1, 250 ভাগ 1, তাহলে কি হয় 250 হয়। এবার আমার কত আছে 350, কি 50 350 কে আমি 2 দিয়ে ভাগ করব, কি দিয়ে ভাগ করব 350 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 350 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো, 350 কে 2 দিয়ে ভাগ করলে 175, কত হয় 175 হয়, কত হয় 175 হয়, কত হয় 175 হয়। আমি কোথায় চলে আসলাম কেউ আমাকে বলবেন প্লিজ, এটা কি এসএসসি ব্যাস 27? না ভাইয়া, এটা এইচএসসি, এসএসসি না, এটা এইচএসসি, এটা এইচএসসি। ওকে, তাহলে এটা কত, এটা হচ্ছে 175, 175, ঠিক আছে। 350 কে আমি 2 দিয়ে ভাগ করছি, এবার 420 কে 3 দিয়ে ভাগ করো, 420 কে কত দিয়ে ভাগ করবা 3 দিয়ে ভাগ করবা, কত দিয়ে 3 দিয়ে ভাগ করবা, তাহলে কত হবে, তাহলে কত হয় বলো। এবার 420 কে যদি 3 দিয়ে ভাগ করো, 420 3 দিয়ে যদি ভাগ করো কত হয় 140, তাই না 140 হয়, কত হয় 140 হয়, তাহলে 140। এরপরে দেখো 560 কত আছে, 560 কত দিয়ে ভাগ করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 560 কে তুমি 4 দিয়ে ভাগ করো, কত দিয়ে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 560 কে ভাগ করলে 4 দিয়ে কত হয় বলো, কত হয় 101 4 যোগ 16, 165 মেবি, তাই না 165 হয় না, 165 হয় না, দেখো তো পরেরটা 165 হয়, পরেরটা দেখো 5 কে 5 4 কে 4 4 যোগ 16, না এখানেও তো 140 হওয়ার কথা, 140 হওয়ার কথা, 140 হওয়ার কথা, দেখো এখানেও 140, 560 140 হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে 5 দিয়ে কতকে ভাগ করবা 750 কে, তাহলে 5 দিয়ে ভাগ করবা তুমি 750 কে, 750 ভাগ 5, তাহলে কত হয়, কত হয় বলো, কত হয় ভাগ করলে 150 হয়, কত হয় 150 হয়, তাই না 150, 150, তাহলে দেখি এইটা হচ্ছে তোমার এসি, এটা কি এইটা হচ্ছে তোমার এস এ সি, এ সি এটাই হচ্ছে তোমার কি এসি, এটা কি এসি। এবার তোমাকে বের করতে হবে এভিসি, কি বের করতে হবে এভিসি মানে মোট পরিবর্তনীয় ব্যয় যেটা ছিল ওইটাকে তোমাকে কিউ দিয়ে ভাগ করতে হবে। অতএব তোমার এভিসি সমান কি, এভিসি মানে গড় পরিবর্তনীয় ব্যয় সমান হচ্ছে টিভিসি ডিভাইডেড বাই কিউ, টিভিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে তোমার বের করতে হচ্ছে কি এই যে টিভিসি, এই যে টিভিসি, ধরো এই টিভিসি, এই টিভিসি কে কিউ দিয়ে এবার ভাগ করতে হবে, টিভিসি কে কিউ দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমার প্রথমে তো
120কে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 120কে 1 দিয়ে ভাগ করলে 120 120। এবার 220কে কত দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত হবে 110 110। এবার 290কে 3 দিয়ে ভাগ করতে হবে, 290কে কি দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, 290কে কত দিয়ে, 3 দিয়ে। মানে তুমি যদি 290কে 3 দিয়ে ভাগ করো, কত দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে বলো, তাহলে কত হবে করো, কত হবে, এটা ভাগ করলে হয় 3 লং 27, 290 3 9, ঠিক আছে 27, তাহলে 2 0। আচ্ছা এরপরে হচ্ছে 6 3 6 18, আচ্ছা 6 96.66, ঠিক আছে 96.66 এরকম আসে, 96.66 আসে, তোমরা একটু দেখো ভালো করে। হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে 430, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। 430কে ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। এবার যদি তুমি 430কে ভাগ করো 4 দিয়ে, তাহলে কত হয়, তাহলে 430কে যদি তুমি ভাগ করো 4 দিয়ে ভাগ করো, 430 এটাকে ভাগ করতেছো 4 দিয়ে, কত দিয়ে, 4 দিয়ে ভাগ করতেছো, তাহলে 1 1, তারপরে কি আছে 3 0, তাহলে 0 নামবে, তাহলে এবার হচ্ছে তোমার কত হয় 4 7 28, 4 7 28, তাহলে নামতেছে কত 2 পয়েন্ট তোমার 5 0 20, তাহলে এটা হচ্ছে 107.5 107.5। আচ্ছা এবার কত আছে, এবার আছে 620, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, এটাকে ভাগ করতে হবে তোমার 5 দিয়ে, কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে। 620কে ভাগ করতে হবে 5 দিয়ে, 620 এটাকে তুমি 5 দিয়ে ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা, 5 দিয়ে, মানে 1, তাহলে আসতে কত 1 2, তাহলে 2, ঠিক আছে 10, কত থাকে 2 0 4, এটা হচ্ছে 124 124, কত হচ্ছে 124 হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে তোমার এসি আর এভিসি, এসি আর এভিসি, এসি আর কি এভিসি 124, কত হয় 124 হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পাইছি, আমরা এসি এভিসি বের করতে পাইছি, বোঝা গেছে, এই ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তোমরা যারা, আবার বলে নিচ্ছি ভাই, আমি তোমাদের বারবার মনে করাই দিচ্ছি, তোমরা যারা কখনোই কখনোই এগুলো করো নাই, তোমাদের খুবই সমস্যা, তোমাদের মাস্ট বি, তোমাদের ম্যাথ আসবে, তোমাদের চিত্র আসবে, তোমরা ভাই ভালো করে খেয়াল করো, আমার কথাটা মনে রাখো, আমি তোমাদের সামনে বলতেছি, তোমাদের মাস্ট বি ম্যাথ আসবে, মাস্ট বি তোমার চিত্র আসবে। অর্থাৎ তোমাদের যাদের এগুলো সমস্যা, তোমরা FRB 3.1 কোর্সে ভর্তি হয়ে যাও, এবং তোমার যদি সমস্যা নাও থাকে, তুমি পরীক্ষা দেওয়ার জন্য, নিজেকে যাচাই করার জন্য লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। এই সব কিছুর জন্য তুমি যদি ভর্তি হতে চাও, সব কিছুর জন্য তুমি আমাদের বনিয়ামিন পেজে নক করো, বনিয়ামিন পেজে নক করো। আচ্ছা এবার 5 নাম্বার সৃজনশীল, কয় নাম্বার সৃজনশীল, 5 নাম্বার সৃজনশীল আমাদের কি বলতেছে, 5 নাম্বার সৃজনশীল দেখো আমাদের কি বলতেছে। 5 নাম্বার সৃজনশীল আমরা যখন দেখব আমাদের কি বলে, দেখো 5 নাম্বার সৃজনশীল আমাদের কি বলে। দেখো বলছে 5 নাম্বার সৃজনশীলে কি বলছে, 5 নাম্বার সৃজনশীলে বলছে যে উৎপাদন কাজে নিয়োজিত মূলধন, কি মূলধন 1000 টাকা, কত টাকা 1000 টাকা, এটা ফিক্সড। শ্রমিক যথাক্রমে 1 জন 2 জন 3 জন 4 জন হলে আমার শ্রমিক যথাক্রমে বৃদ্ধি করতেছে, আমার মূলধন কি ফিক্সড। অতএব এখানে যদি এটাকে আমরা সূচি করে দেখি তাহলে এরকম হয়, আমার এরকম হয় এল, আর এটা হচ্ছে আমার কিউ, মানে উৎপাদন, বা এটাকে তোমরা টিপি বলতে পারো, কি বলতে পারো, টিপি বলতে পারো। আর এখানে কেটা এদিকে ধরতে পারো, সমস্যা নাই, কে ধরলেও হবে না ধরলেও হবে। হ্যাঁ এখানে কে সবসময় 1000, এটা ফিক্সড 1000, ঠিক আছে 1000 টাকা ফিক্সড, 1000 টাকা কি ফিক্সড। উৎপাদনের শ্রমিক 1 জন 2 জন 3 জন 4 জন। হ্যাঁ আমার মোট উৎপাদন কত হয়েছে, টিপি কত হয়েছে, বলছে 12 22 30 36, তাহলে 12 22 30 36, এইটা হচ্ছে আমার উৎপাদন, এটা কি হচ্ছে
আমার উৎপাদনের একক। এটা কি বলছে? এটা হচ্ছে উৎপাদনের একক। এইটা আমার সূচি। এটা কি? এটা আমার সূচি, মানে চিত্রটাতে আমার যে প্রশ্ন আছে এইটা সূচি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা হচ্ছে সূচি। এবার আমাকে বলছে যে উৎপাদন কি? উৎপাদন হচ্ছে নতুন উপযোগ তৈরি করা। নতুন উপযোগ তৈরি করা। কি করা? নতুন উপযোগ তৈরি করা। তাহলে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। তাহলে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলা হচ্ছে? উৎপাদন বলা হচ্ছে। উৎপাদন কাকে বলে? আবার বলো, উৎপাদন কাকে বলে? নতুন উপযোগ তৈরি করা বা নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। আচ্ছা, এবার বলছে একচেটিয়া বাজারে এ আর এম আর সমান হয় না কেন? একচেটিয়া বাজারে এ আর ও এম আর সমান হয় না কেন? আমরা জানি একচেটিয়া বাজারে একজন বিক্রেতা যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে। একজন বিক্রেতা কাকে নিয়ন্ত্রণ করতে পারে? যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না। যেহেতু সে যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য সে যোগান বৃদ্ধি করার মাধ্যমে দাম কমায় দেয়, আর যোগান কমানোর মাধ্যমে দাম বাড়ায় দেয়। কি করে? দাম বাড়ায় দেয়। তো এই কারণে দাম স্থির থাকে না। কি থাকে না? দাম স্থির থাকে না। অতএব দাম সবসময় পরিবর্তনীয় থাকে। দাম কি থাকে? সব সময় পরিবর্তনীয় থাকে। এই কারণে হচ্ছে আমার এ আর ও এম আর একচেটিয়া বাজারে এ আর ও এম আর সমান হয় না। এ আর ও এম আর সমান হয় না। এটা চিত্র দিয়েও দেখাই দিবা। এটা হচ্ছে এ আর, এইটা হচ্ছে এম আর। অতএব এ আর গ্রেটার দেন এম আর হয়। এ আর গ্রেটার দেন কি হয়? এম আর হয়। এ আর গ্রেটার দেন কি হয়? এম আর হয়। এ আর গ্রেটার দেন কি হয়? এম আর হয়। আচ্ছা, এবার বলছে উদ্দীপকের আলোকে কৃষি খামারের মোট উৎপাদন রেখা অঙ্কন করো। অতএব এই আলোকে আমাকে কি বলছে? মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলছে। অতএব আমার এই টিপি রেখা অঙ্কন করতে বলছে। কি রেখা অঙ্কন করতে বলছে? টিপি রেখা অঙ্কন করতে বলছে। চলো আমরা টিপি রেখা অঙ্কন করব। তার আগে আমরা ঘ নাম্বার প্রশ্নটাও দেখে নেই। উদ্দীপকের আলোকে খামারের কোন বিধিটি কার্যকর হয়েছে? বিধিটি কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয়? মতামত দাও। কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয়? মতামত দাও। কি ক্ষেত্রে বেশি কার্যকর হয়? মতামত দিতে বলছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সূচিটা আর একবার লিখে ফেলবো। সূচিটা আমরা আর একবার সুন্দর করে এখানে লিখে ফেলবো। ঠিক আছে, আমরা তাহলে এখানে জাস্ট এল নিব আর টিপি নিব। কি নিব? এল আর টিপি আমরা নিব। একজন, দুইজন, তিনজন, চারজন ব্যক্তি। আমার 12, 22, 30 আর কি 36, 30 আর 36। এখান থেকে আমাকে কি বলছে? টিপি রেখা অঙ্কন করতে বলছে। তাহলে টিপি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এল, এটা হচ্ছে আমার এল, এইটা হচ্ছে আমার টিপি রেখা। এটা আমার টিপি রেখা। তাহলে একজন শ্রমিক, দুইজন শ্রমিক, তিনজন শ্রমিক, চারজন শ্রমিক, 1 2 3 4 বলছে। এই দিকে আমরা যখন নিব, এইটাকে ধরো তুমি 2 2 করে বাড়াও। 2 4 6 8, হ্যাঁ, 10 12 14, আচ্ছা 10 5 5 করে বাড়াও, তাহলে সুবিধা হবে। 5 করে বাড়াও, 5 10 15, একটু তাহলে বড় নিতে হবে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। 2 2 করে নিলেও হবে, 5 5 করে নিই। হ্যাঁ, 5 10 15 20 25 30 35 40, এইটা ধরো হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে টিপি। এটা কি? টিপি। তাহলে এখান থেকে তুমি কি দেখতেছো? এখান থেকে দেখতেছো যে 1 এককে তোমার উৎপাদন কত হয়েছে? 1 এককে উৎপাদন হয়েছে 12, 1 এককে 12। তাহলে এইখানে 1 এককে 12 উৎপাদন হয়েছে 12। 2 এককে উৎপাদন কত? 2 এককে উৎপাদন হচ্ছে 22। তাহলে কোথায়? এইখানে। তাহলে 2 এককে উৎপাদন হয়েছে 22 এইখানে। 3 এককে উৎপাদন কোথায়? 30। তাহলে এইখানে। উৎপাদন কোথায়? এইখানে। আচ্ছা, 4 এককে উৎপাদন কোথায়? 36। 4 এককে উৎপাদন কোথায়? 36। উৎপাদন কোথায়? 36। উৎপাদন 36, তাই না? 4 এককে উৎপাদন 36। তাহলে কোথায়? এইখানে উৎপাদন। 4 একক উৎপাদন এইখানে। তাহলে এইগুলো হচ্ছে আমার কি? এইগুলো হচ্ছে আমার উৎপাদনের বিন্দু। এগুলো কি? উৎপাদনের বিন্দু। এইটা হচ্ছে আমার টিপি। এটা কি? এইটা হচ্ছে আমার টিপি। এটা কি? এটা হচ্ছে আমার টিপি রেখা। কি রেখা? টিপি রেখা। কি রেখা? টিপি রেখা। এটা কি রেখা? টিপি
রেখা, এটা কি রেখা? টিপি রেখা। এটা কি রেখা বলো? টিপি রেখা। এটা কি রেখা? টিপি রেখা। তাহলে আমার গ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে আমার টিপি রেখা অঙ্কন হয়েছে। তাহলে এখানে তোমাদের যখন ব্যাখ্যা করবা যে চিত্রে ভূমি অক্ষে শ্রম, চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে কি? লম্ব অক্ষে তোমার মোট উৎপাদন, মোট উৎপাদন। ভূমি অক্ষে শ্রম যত বৃদ্ধি করা হয়েছে, মোট উৎপাদন বৃদ্ধি পাইছে, মোট উৎপাদন বৃদ্ধি পাইছে। মোট উৎপাদন কি হয়েছে? বৃদ্ধি পাইছে। প্রথম দিকে ক্রমবর্ধমান হারে, পরে ক্রমহ্রাসমান হারে, পরে কি? ক্রমহ্রাসমান হারে। তাহলে এইটুকু তোমাকে বর্ণনা করতে হবে, অথবা তুমি এগুলার নাম দিতে পারো যে এ বিন্দুতে 1 একক শ্রমিক উৎপাদন করছে 12 একক, বি বিন্দুতে 2 জন শ্রমিক উৎপাদন করছে তোমার 22 একক, সি বিন্দুতে তোমার 3 জন শ্রমিক উৎপাদন করছে কত একক? উৎপাদন করছে 30 একক। 4 জন শ্রমিক উৎপাদন করছে কত একক? 36 একক। বিন্দু দিয়ে দিয়ে কি করতে পারো? বর্ণনা করতে পারো। আচ্ছা, এবার তোমাদের এর পরের প্রশ্ন কি বলছে? এর পরের এখান থেকে প্রশ্ন বলছে যে প্রান্তিক বের করো, মানে তোমার হচ্ছে কোন উৎপাদন বিধি খাটছে সেটা বের করো। কি করো? কোন উৎপাদন বিধি খাটছে সেইটা বের করো। কি কোন বিধি খাটছে বলো? কোন বিধি খাটছে? যখন আমার বিধি বের করতে বলবে, মাথায় রাখো, খুব ভালো করে মগজে সেট করে নাও, যখন তোমাকে কোনো বিধি বের করতে বলবে, কি বের করতে বলবে? বিধি বের করতে বলবে। কোনো বিধি বের করতে বলবে, কি বের করতে বলবে? বিধি। অর্থাৎ তোমাকে যখন উৎপাদন বিধি বের করতে বলবে তখন তুমি প্রান্তিক আগে বের করবা। কি বের করবা? প্রান্তিক বের করবা। মানে তোমার উৎপাদন বিধিগুলো প্রান্তিক হারে হয়। কি হারে হয়? প্রান্তিক হারে হয়। দেখবা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ উৎপাদন বিধিগুলো প্রান্তিক হয়। কি হয়? প্রান্তিক। মানে এখান থেকে তোমাকে কি নির্ণয় করতে হবে? প্রান্তিক নির্ণয় করতে হবে, মানে এমপি বের করতে হবে। কি বের করতে হবে? এমপি। কিভাবে বের করবা? উপযোগের মতো বিয়োগ বিয়োগ করে বের করবা। তাহলে উপযোগের মতো এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। প্রথম এককে 12, প্রথম এককে যাই টিপি সেটাই এমপি, দ্বিতীয় এককে 10, তৃতীয় এককে কত? তৃতীয় এককে 8, চতুর্থ এককে 6, চতুর্থ এককে কত? 6। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্তেছো, চিত্রের মাধ্যমে তুমি দেখতে পাচ্তেছো এইটা টিপি আর এইটা হচ্ছে এমপি। এটা কি? এমপি। তাহলে তোমার এমপি রেখা কেমন? এমপি রেখা হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাইছে। অর্থাৎ মোট উপকরণ তোমার শ্রম যত বৃদ্ধি করা হয়েছে, মোট উৎপাদন বৃদ্ধি পেলেও কি হারে বৃদ্ধি পাইছে? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাইছে। অর্থাৎ ক্রমান্বয়ে প্রান্তিক উৎপাদন কমছে, ক্রমান্বয়ে প্রান্তিক উৎপাদন কমছে। যেহেতু প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমে গেছে, তাহলে এখানে যে বিধিটি কার্যকর হয়েছে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কোন বিধি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কোন বিধি বলো? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। জি ভাইয়া, রাশেদ আহমেদ। ক্লিয়ার? ক্লিয়ার? রাশেদ বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা দেখো, তোমরা ক্লাস খুবই কম মানুষজন করতেছো, কি ক্লাস ছেড়ে দিব? ক্লাস ছেড়ে দিব নাকি তোমরা শেয়ার দিবা বলো? তোমাদের মনে হয় ক্লাস ভালো লাগতেছে না? ভাইয়ার ক্লাস মনে হয় ভালো লাগতেছে না, তাই মনে হচ্ছে আমার কাছে। ভাইয়া খুব বাজে ক্লাস নিচ্ছে। এটা আটকা যাচ্ছে আমাদের মাঝে। 6 জন না, 133 জন ক্লাস করে। না, তোমাদের ক্লাস কারোই ভালো লাগতেছে না, আমি বুঝতে পারছি। তোমরা কেউ শেয়ার দিচ্ছ না, আর আমি ক্লাস দিব না। তাহলে আমি তাহলে ক্লাস ছেড়ে দিব। তোমরা শেয়ার দাও, তোমরা শেয়ার দাও, না তো আমি ক্লাস ছেড়ে দিব। আমি আর ক্লাস করাবো না।
তোমরা শেয়ার দাও, নয়তো আমি ক্লাস ছেড়ে দিব, আমি আর ক্লাস করাবো না। ভিউ কত? 133। 7-8 দেখাচ্ছে কেন? শেয়ার দিতে বলেন তো ওদের। আমার এখানে 7-8 দেখাচ্ছে। ফেসবুকের মাথা পাগলা হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে 6 নাম্বার সৃজনশীলে চলে যাব। 6 নাম্বার সৃজনশীল, কয় নাম্বার সৃজনশীল? 6 নাম্বার সৃজনশীল। 6 নাম্বারে কি আছে বলছে? 6 নাম্বার সৃজনশীলে বলছে ডুওপলি বাজার কাকে বলে? কাকে বলছে ডুওপলি বাজার কাকে বলে? প্রথম প্রশ্ন, ডুওপলি বাজার কাকে বলে? ডুওপলি বাজার কাকে বলে? 6 নাম্বারে প্রথম প্রশ্ন বলছে ডুওপলি বাজার কাকে বলে? ডুওপলি বাজার কাকে বলে? তাহলে ডুওপলি বাজার কাকে বলে? বলছে দুইজন বিক্রেতার বাজার। কয়জন বিক্রেতার বাজার? দুইজন বিক্রেতার বাজার। অর্থাৎ যে বাজারে মাত্র দুজন বিক্রেতা, মাত্র দুজন বিক্রেতা, তাকে ডুওপলি বাজার বলে। তাকে কি বলে? ডুওপলি বাজার বলে। কি বাজার বলে? ডুওপলি বাজার বলে। তাকে কি বলে? ডুওপলি বাজার বলে। তাহলে যে বাজারে মাত্র দুজন বিক্রেতা, কয়জন বিক্রেতা? দুইজন বিক্রেতা, তাকে ডুওপলি বাজার বলে। তাকে কি বলে? ডুওপলি বাজার বলে। তাকে কি বলে? ডুওপলি বাজার বলে। তাহলে যে বাজারে দুজন বিক্রেতা, তাকে ডুওপলি বাজার বলে। তাকে কি বলে? ডুওপলি বাজার বলে। আচ্ছা, এরপরে আমাদের খ নাম্বার প্রশ্ন বলছে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্য চালিয়ে যায়? বলছে ক্ষতি অবস্থায়, অতএব একটা ফার্ম ক্ষতি করবে, একটি ফার্ম ক্ষতি করবে, অতএব ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্য চালিয়ে যাবে? কখন উৎপাদন কার্য চালিয়ে যাবে? কি যাবে? কখন উৎপাদন কার্য চালিয়ে যাবে? তাহলে বলছে যে স্বল্পকালে। কোন কালে? স্বল্পকালে একটা ফার্ম কখন তার উৎপাদন কার্য চালিয়ে যাবে? কখন তার উৎপাদন কার্য চালিয়ে যাবে মানে কন্টিনিউ করবে, উৎপাদন করবে। ওর ক্ষতি হচ্ছে, ভালো করে মাথায় রাখো, একটা ফার্মের ক্ষতি হচ্ছে, একটা ফার্ম ক্ষতির সম্মুখীন হয়েছে, একটা ফার্ম কি হয়েছে? ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু ও উৎপাদন করে যাবে। কখন যাবে? ওই ফার্মটা কেন বন্ধ করবে না? বলছে যখন একটা ফার্ম ক্ষতি স্বীকার করে তখন তার উৎপাদন থেকে যে আয় হয়, অতএব গড় আয় যদি গ্রেটার দেন কি হয়? বলছে গড় পরিবর্তনীয় ব্যয়ের থেকে বেশি হয়, তাহলে একটা ফার্ম কখন উৎপাদন চালিয়ে যাবে? বলছে ওই ফার্মের গড় আয় যদি গড় পরিবর্তনীয় আয়ের থেকে বেশি হয়, তখন ওই ফার্মটা উৎপাদন কার্য চালায় যাবে। উৎপাদন কার্য চালায় যাবে। কি হবে? উৎপাদন কার্য চালায় যাবে। তাহলে স্বল্পকালে একটা ফার্ম ক্ষতি স্বীকার করলেও তার গড় আয় যদি গড় পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়ের থেকে বেশি হয়, গড় পরিবর্তনীয় ব্যয়ের থেকে বেশি হয়, তখন ওই ফার্মটা তার উৎপাদন কার্য পরিচালনা করবে, উৎপাদন চালায় যাবে। উৎপাদন কি করবে? উৎপাদন চালায় যাবে। উৎপাদন কি করবে? উৎপাদন চালায় যাবে। তাহলে আবার মাথায় রাখো, একটা ফার্ম, এখানে কি বলছে? ক্ষতি অবস্থায় একটা ফার্ম স্বল্পকালে তার গড় আয় যদি গড় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয় অপেক্ষা বেশি হয়, তখন ওই ফার্ম তার উৎপাদন কার্য চালায় যাবে। ওই ফার্ম তার উৎপাদন কার্য চালায় যাবে। কি যাবে? উৎপাদন কার্য চালায় যাবে। কি যাবে? উৎপাদন কার্য চালায় যাবে। বোঝা গেছে? ওকে, এরপর বলছে যে উদ্দীপক থেকে মোট স্থির ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কি করো? মোট স্থির ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে উদ্দীপক থেকে আমাকে এবার বের করতে বলছে মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয় বের করতে বলছে। দেখো খুবই চালাক, আমাকে বের করতে বলছে টিএফসি। কি বের করতে বলছে? টিএফসি। কি বের করতে বলছে? টিএফসি বের করতে বলছে। এখানে আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে এসি। কি দেওয়া আছে? এসি। আর কি দেওয়া আছে? এভিসি। কি দেওয়া আছে? এভিসি। তো আমি টিসি কিভাবে পাই বলো? আমি টিসি সমান কি জানি? আমি টিসি সমান জানি টিএফসি প্লাস টিভিসি। টিএফসি প্লাস টিভিসি। আর এই টিসি আরও একভাবে বের করা যায়। টিসি সমান কি? টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ। এসি ইন্টু কিউ। এসি ইন্টু কিউ। আর টিভিসি কিভাবে বের করা যায়? বলছে এভিসি ইন্টু কিউ। এভিসি ইন্টু কিউ। এভিসি ইন্টু কি? কিউ। এভিসি ইন্টু কিউ। তাহলে এখান থেকে আমাকে টিএফসি বের করতে হবে। কি বের করতে হবে? টিএফসি বের করতে হবে। তাহলে টিএফসি সমান কি? বলছে টিসি থেকে কি বাদ দাও? টিভিসি বাদ দাও। কি বাদ দাও? টিভিসি বাদ দাও। তাহলে এইটা আমাকে বের করতে হবে। এইটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে এখানে দেখো আমার এসি কত দেওয়া আছে? এসি দেওয়া আছে 120। এসি
সমান 120, এসি সমান 120, আর এভিসি সমান কত? এভিসি দেওয়া আছে 40, এভিসি সমান কত দেওয়া আছে? এভিসি সমান হচ্ছে 40, এভিসি সমান কত? 40, এভিসি সমান 40, আর কিউ সমান কত? কিউ সমান হচ্ছে 20, কিউ সমান কত? কিউ এটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে তোমার পি আর সি, পি আর সি, তাহলে কিউ সমান হচ্ছে কত? কিউ সমান হচ্ছে 20, কিউ সমান কত? 20, তাহলে এখান থেকে তুমি কি পাবা? টিসি পাবা, টিসি সমান হচ্ছে এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ, তাহলে 120-এর সাথে কি করতে হবে? 20 গুণ করতে হবে, কি গুণ করতে হবে? 20, তাহলে কত হবে? 2400, কত হবে? 2400, কত হবে? 2400, এটা হচ্ছে আমার কি? টিসি, এটা সমান হচ্ছে টিসি। এখান থেকে আমি এভিসি বের করব, কি বের করব? এভিসি বের করব, কি বের করব? এভিসি বের করব, তাহলে এভিসি থেকে আমার দেখো সরি টিভিসি বের করব, টিভিসি, তাহলে এভিসি ইন্টু কিউ, তাহলে এভিসি কত? এভিসি হচ্ছে 40 আর কিউ হচ্ছে 20, তাহলে 40 গুণন 20 সমান কত? সমান হচ্ছে কত হয়? 800, কত হয়? 800 হয়, কত হয়? 800, কত হয়? 800, তাহলে আমার ফিক্সড বের করতে বলছে, কি বের করতে বলছে? ফিক্সড বের করতে বলছে, তাই না? ফিক্সড বের করতে বলছে না? আমার কত হয়েছে? 800 হয়েছে না? এভিসি কত হয়েছে? 800 হয়েছে না? এভিসি 800 হয়েছে না? তাহলে আমার ফিক্সড বের করতে বলছে, তাহলে এখান থেকে ফিক্সড বের করো। টিএফসি সমান কত হবে? টিএফসি সমান হবে 2400 থেকে কত বাদ? 2400 থেকে বাদ হচ্ছে 800, তাহলে কত হয়? কত হয় বলো? কত হয়? 1600 হয়, কত হয়? 1600 হয়, ঠিক আছে? বুঝতে পারছো কত হয়? এই বুঝতে পারছো? কত হয় বুঝতে পারছো? 1600 হয়, হ্যাঁ কত হয়? 1600 হয়। ভাই সিকিউ কয়টা পড়াবেন? সিকিউ তোমাদের পড়াবো, তোমরা যদি থাকো, তোমরা যদি শেয়ার করো, তাহলে 11টা সিকিউ পড়াবো। 11টা সিকিউ থেকে তোমরা শতভাগ এইটা যদি হুবহুব কমন না পাও, কিন্তু এই রকমই কমন পাবা, খালি মার্কগুলা বা তোমার হচ্ছে মানগুলা চেঞ্জ হবে, মানগুলা চেঞ্জ হবে। ওকে, এবার বলছে উদ্দীপকে বাজারে কোন ধরনের ভারসাম্য প্রকাশ পায়? উদ্দীপকে বাজারের কোন ধরনের ভারসাম্য প্রকাশ পায় তা বিশ্লেষণ করো, তা বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে আমরা যেটা দেখতেছি এটা কোন ধরনের ভারসাম্য প্রকাশ পাইছে বিশ্লেষণ করতে বলছে। কি করতে বলছে? বিশ্লেষণ করতে বলছে। কোন ধরনের ভারসাম্য প্রকাশ পাইছে? দেখো আমার যে ভারসাম্য প্রকাশ পাইছে, এই ভারসাম্যতে আমার ক্ষতি স্বীকার করে ভারসাম্য হয়েছে। কি হয়েছে? ক্ষতি স্বীকার করে ভারসাম্য হয়েছে। তাহলে আমরা প্রথমে বলবো উদ্দীপকে বাজার যে ভারসাম্য হয়েছে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ভারসাম্যে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, স্বল্পকালীন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মটি ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছাইছে। কি হয়েছে? ফার্মটি ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছাইছে। কেননা ফার্মের মুনাফা সমান টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস টিসি যদি আমরা দেখি তাহলে টিআর সমান কি বলছে? টিআর সমান হচ্ছে এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ, মাইনাস আমার কি আর থাকে? মাইনাস থাকে আমার এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। তাহলে এখানে এআর এর মান কত? এআর হচ্ছে 80, এআর হচ্ছে 80, এআর হচ্ছে 80, পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, হ্যাঁ, গুণন 20। তাহলে এখানে 80 গুণন 20, আর এখানে এসি কত? এসি হচ্ছে 120, 120 গুণন 20, 120 গুণন 20। তাহলে এখানে কত হয়? এখানে হয় 1600, এখানে কত হয়? 1600, এখানে কত হয়? এখানে হয় 2400, কত হয়? 2400। তাহলে আমার ঘাটতি কত? ঘাটতি হচ্ছে 800। তাহলে এই 800 এই পরিমাণ জায়গা আমার হচ্ছে ক্ষতি। 800 এই পরিমাণ জায়গা আমার কি? এই পরিমাণ জায়গা হচ্ছে আমার ক্ষতি। তাহলে উদ্দীপক থেকে আমরা যেটা এই চিত্রটা অঙ্কন করবা, করার পরে এই মুনাফাটা নির্ণয় করবা। কি করবা? মুনাফা নির্ণয় করবা, মুনাফা নির্ণয় করবা। করার পরে বলবা যে এই যে চিত্র বা উদ্দীপকটা ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছাইছে। কি স্বীকার করে? ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছাইছে। কিভাবে? ক্ষতি স্বীকার করে ভারসাম্যে পৌঁছাইছে। বোঝা গেছে? বুঝতে পারছো?
বুঝতে পারছো? তোমাদের যাদের এই অর্থনীতি নিয়ে খুব ঝামেলা, আমার ক্লাস করে কি মনে হচ্ছে? অর্থনীতি সোজা না কঠিন? অর্থনীতি সোজা না কঠিন বলো? অর্থনীতি কি কঠিন লাগে? আমার ক্লাস করার পরে কি মনে হচ্ছে? অর্থনীতি কি কঠিন লাগে? অর্থনীতি কি কঠিন লাগে নাকি সহজ লাগে? ভাইয়া ম্যাথটা আরেকবার, বহুত কঠিন, বহুত কঠিন। আচ্ছা, ম্যাথটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ম্যাথটা আরেকবার বলে দিচ্ছি। দেখো, ম্যাথটা হচ্ছে মুনাফা নির্ণয় করা। কি নির্ণয় করা? মুনাফা। আমরা মুনাফা সমান কি জানি? আয় বাদ ব্যয়, আয় বিয়োগ ব্যয়। ঠিক আছে, আয় থেকে ব্যয় বাদ দিলে কি করা হয়? সরি, বিয়োগ লিখতেছি, ব্যয়। ঠিক আছে, আয় সমান কি? আয় সমান হচ্ছে টিআর, আর ব্যয় সমান কি? ব্যয় হচ্ছে টিসি। তো টিআর কিভাবে বের করা যায়? বলছে টিআর বের করা যায় এআর এর সাথে কিউ গুণ করলে, এআর এর সাথে কিউ গুণ করলে। আর টিসি কিভাবে বের করা যায়? বলছে এসির সাথে কিউ গুণ করলে। তাহলে এখানে এই এআর ছিল কত? বলছে এআর ছিল 80, এআর ছিল 80, আর কিউ ছিল 20, আর এসি কত? বলছে যে এসি ছিল 120, আর কিউ কত? 20। কি কত? 20। তাহলে এইখানে আসে গুণ করলে 1600। কত আসে? 1600। আর এখানে গুণ করলে আসে 2400। কত আসে? 2400। বিয়োগ করলে থাকে কত? থাকে -800। এই মাইনাস যেহেতু আসে মানে এটা হচ্ছে ক্ষতি। মুনাফা আসছে লস। মুনাফা কি আসছে? লস। মুনাফা কি আসছে? লস আসছে। স্যার এটা দীর্ঘকালীন বাজার হবে না? না ভাইয়া, এটা দীর্ঘকালীন বাজার না, এটা দীর্ঘকালীন বাজার না, এটা স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারে ফার্মের ভারসাম্য, স্বল্পকালীন বাজারে ফার্মের ভারসাম্য আমরা দেখতেছি। স্বল্পকালীন বাজারে, স্বল্পকালীন বাজারে ফার্মের ভারসাম্য আমরা দেখতেছি, এটা দীর্ঘকালীন না ভাইয়া। চতুর্থ অধ্যায়ে বাজার আমরা দেখতেছি স্বল্পকালীন বাজার। কি বাজার? স্বল্পকালীন বাজারে ফার্মের ভারসাম্য, স্বল্পকালীন বাজারে ফার্মের ভারসাম্য। আর তৃতীয় অধ্যায় আছে স্বল্পকালীন উৎপাদন, দীর্ঘকালীন উৎপাদন। ঠিক আছে, স্বল্পকালীন উৎপাদন ব্যয়, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। বোঝা গেছে? ওকে, এখানে আমাদের আর একটা সৃজনশীল দেওয়া আছে চতুর্থ অধ্যায়ে। আর একটা সৃজনশীল দেওয়া আছে কি? চতুর্থ অধ্যায়ের আর একটা সৃজনশীল দেওয়া আছে। তো এখানে কি বলছে? এখানে বলছে যে অর্থনীতিতে বাজার কাকে বলে? অর্থনীতিতে বাজার কাকে বলে? তাহলে অর্থনীতিতে বাজার কাকে বলে? আচ্ছা, আমরা কি দেখে বুঝবো যে স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন? দেখো, যখন তোমাকে যদি উৎপাদনের ক্ষেত্রে দেখো, উৎপাদনের ক্ষেত্রে একটা উপকরণ স্থির, আর একটা উপকরণ, ধরো যে তোমার মূলধন স্থির, শ্রম পরিবর্তন হয়েছে, তাহলে তোমার একটা স্বল্পকালীন উৎপাদন। কি কালীন উৎপাদন? স্বল্পকালীন উৎপাদন। আর যদি দেখো যে দুইটাই তোমার শ্রম পরিবর্তনীয়, মূলধন পরিবর্তনীয়, তখন সেটা তোমার দীর্ঘকালীন উৎপাদন। আর চতুর্থ অধ্যায়, বাজারের অধ্যায়, স্বল্পকালীন দীর্ঘকালীন আসবে না। ঠিক আছে, এইটা সবসময় স্বল্পকালীন ফার্মের ভারসাম্য নির্ণয় করা হবে। কি করা হবে? স্বল্পকালীন ফার্মের ভারসাম্য নির্ণয় করা হবে। যখন দীর্ঘকালীন হয়ে যাবে তখন আর ফার্ম থাকে না, তখন শিল্প হয়ে যায়। কি হয়ে যায়? শিল্প হয়ে যায়। ভাইয়া আপনার শার্টটা ভালো লাগছে, আমারে ভালো লাগে নাই, আমার শার্টটাকে ভালো লাগছে। আচ্ছা, অর্থনীতিতে বাজার কাকে বলে? অর্থনীতিতে বাজার কাকে বলে? বলছে অর্থনীতিতে বাজার হলো কোন একটা নির্দিষ্ট সময়ে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি বা প্রত্যক্ষ পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্য কেনা বেচা করলে তাকেই বাজার বলে। তাকে কি বলে? বাজার বলে। অতএব এখানে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। কি বোঝায় না? নির্দিষ্ট স্থানকে বোঝায় না। তাহলে বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না। কি বোঝায় না? বাজার বলতে নির্দিষ্ট স্থানকে বোঝায় না। এই কমেন্ট দেখো না, কি কমেন্ট করে?
এটা কি কমেন্ট করছে? আচ্ছা, তাহলে নির্দিষ্ট সময়ে ক্রেতা এবং বিক্রেতা, অথবা একটা নির্দিষ্ট সময় ক্রেতা এবং বিক্রেতা পরস্পর সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে যখন একটা দামে, নির্দিষ্ট একটা দামে দ্রব্য কেনা বেচা করে, তখন সেটাকে আমরা বাজার বলি। অথবা এটা নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না। কাকে বোঝায় না? নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না। কিসে? ওকে, তারপরে এখানে কি বলছে? এখানে বলছে অর্থনীতিতে ফার্ম ও শিল্প কখন একই অর্থে ব্যবহৃত হয়। বলছে অর্থনীতিতে ফার্ম এবং শিল্প দীর্ঘকালীনে একই অর্থে ব্যবহার হয়। এই যে একটু আগে তোমরা যে বললা ভাইয়া চতুর্থ অধ্যায়ে দীর্ঘকালীন বাজার পাওয়া যায় না, ভাইয়া চতুর্থ অধ্যায়ে যখন দীর্ঘকালীন কথা বলবে তখন ফার্ম আর ফার্ম থাকে না, ফার্ম আর ফার্ম থাকে না, তখন শিল্প হয়ে যায়। কি হয়ে যায়? ফার্ম তখন শিল্প হয়ে যায়। তখন কি হয়ে যায়? ফার্ম শিল্প হয়ে যায়। এই তোমরা এই মেসেজ নিয়ে এখন তোমরা মেসেজ করলা, ঠিক আছে? ওইটা তোমাদের আপন ভাই ডিলিট করে দিবা, আমি তো বললামই। এইটাকে দেখো। ওকে, এবার বলছে উদ্দীপক থেকে ফার্মের মোট আয়, মোট ব্যয় ও মুনাফার পরিমাণ নির্ণয় করো। কি করো? মোট আয়, মোট ব্যয় এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো। তাহলে এই উদ্দীপক থেকে আমাকে কি বলছে? বলছে ফার্মের মোট আয় টিআর বের করতে বলছে, মোট ব্যয় টিসি বের করতে বলছে এবং মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বলছে? মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এগুলো আমরা এবার বের করব। আমরা গতটাতে যেভাবে বের করছি এখানেও ঠিক সেম ভাবে আমরা বের করব। ঠিক সেম ভাবে আমরা কি করব? বের করব। ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি বের করতে হবে? এখানে আমাকে বের করতে হবে যে এইখানে আবার আমার মান দেওয়া নাই। কি দেওয়া নাই? মান দেওয়া নাই। এইটা হচ্ছে মজা, মান দেওয়া নাই। ঠিক আছে? এখানে আছে P1, কি আছে? P1 0 Q1, আর এখানে দেওয়া আছে কি এ ই, এগুলো আমার দেওয়া আছে। এইখানে এ বিন্দুতেই এআর এবং এসি সেট করছে, এআর এবং এসি সেট করছে। তাহলে এবার আমাকে বের করতে বলছে যে মোট আয়। কি আয়? মোট আয়। মোট আয় টিআর সমান কি জানি আমরা? মোট আয় টিআর সমান কি জানি? মোট আয় টিআর সমান জানি আমরা এআর ইন্টু কিউ, এআর ইন্টু কিউ। তাহলে এআর সমান কি? এআর সমান কি বলো? এআর সমান হচ্ছে এই যে এআর, এআর মানে এ বিন্দু, এ বিন্দু মানে হচ্ছে P1, P1। তাহলে এখানে হচ্ছে আমার এআর মানে কি? এই 0 P1, এইটা হচ্ছে আমার এআর, 0 P1 এআর। তাহলে 0 P1, 0 P1 গুণন কিউ সমান কি? কিউ হচ্ছে 0 Q1। তাহলে 0 Q1, 0 Q1, Q1, 0 Q1। এবার তোমরা বলো যে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন কি দেই? প্রস্থ। দৈর্ঘ্য গুণন যখন প্রস্থ করি তখন কি পাই? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। কি পাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। কি পাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তাহলে আমার এই দৈর্ঘ্য 0 P1 গুণন 0 Q1 যদি করি তাহলে পুরো আয়তক্ষেত্রটা পাওয়া যায়, পুরা আয়তক্ষেত্রটা পাওয়া যায়। তাহলে পুরো আয়তক্ষেত্রটা কি? বলছে আয়তক্ষেত্রটা হচ্ছে 0 P1 এ Q1, এ Q1 মানে এই পুরা আয়তক্ষেত্রটা, মানে কি এই পুরা আয়তক্ষেত্রটা, এই পুরা আয়তক্ষেত্রটা আমরা পাইছি এই এআর দিয়ে। কি দিয়ে? এআর দিয়ে। কি দিয়ে? এআর দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে মোট আয়। এটা কি? মোট আয়। মোট আয় হচ্ছে 0 P1 এ Q1, এ Q1, এটা হচ্ছে পুরাটা। এবার আমরা বের করব মোট ব্যয়। কি বের করব? মোট ব্যয় টিসি। টিসি সমান কি? বলছে এসি ইন্টু কিউ, এসি ইন্টু কিউ। এখানে এসি কোথায়? এসি এ বিন্দুতে, মানে P1। এইটাই হচ্ছে আমার কি? আমার দাম, মানে আমার ব্যয়, আমার ব্যয়, গড় ব্যয়। এইটাই হচ্ছে আমার এসি, এটাই এসি। মানে এসি মানে 0 P1, 0 P1। তাহলে এসি হচ্ছে 0 P1 ইন্টু কিউ এর মান কত? 0 Q1, 0 Q1, 0 Q1। তাহলে এই আবার দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি পুরা আয়তক্ষেত্রটা। তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে 0 P1 এ Q1, এ Q1, এ
Q1, তাহলে এইটা আমি পাইলাম, এইটা আমি পাইলাম। এখন আমার এখান থেকে কি বের করছে, আমার টিআর বের করতে বলছে, আমি বের করছি মোট আয়। এরপরে মোট ব্যয় বের করতে বলছে, আমি বের করছি মোট ব্যয়। এবার আমাকে কি বের করতে বলছে, মুনাফা। কি বের করতে বলছে, মুনাফা। মুনাফা সমান কি, টিআর মাইনাস টিসি, টিআর মাইনাস টিসি। তাহলে টিআর হচ্ছে 0 P1 A Q1 মাইনাস 0 P1 A Q1, তাহলে 0। মুনাফা কি আসে, 0। তাহলে কেমন মুনাফা অর্জন হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। কেমন মুনাফা অর্জন হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। কেমন হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। কেমন মুনাফা, স্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা বলো, স্বাভাবিক মুনাফা। কেমন মুনাফা, স্বাভাবিক মুনাফা। বুঝতে পারছো কেমন মুনাফা অর্জন হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। কেমন মুনাফা অর্জন হয়েছে, স্বাভাবিক মুনাফা অর্জন হয়েছে। এবার বলছে যে উদ্দীপক অনুযায়ী এসি, উদ্দীপক অনুযায়ী এসি রেখা ই বিন্দুতে স্থানান্তর হলে ফার্মের মুনাফার ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে। অতএব এই এসি রেখা এই ই বিন্দুতে যদি চলে আসে, অতএব এইটা, এই এসিটা যদি এবার এখান থেকে উঠে এই এসিতে যায়, এই এসিতে যায়, কোথায় যায়, এই এসিটা এখানে চলে আসে, ইতে চলে আসে, এখানে নাই, এসি কোথায় চলে আসছে, এইখানে। তাহলে এখানে কি পাওয়া যাবে, এখানে P0 একটা দাম পাওয়া যাবে। এখানে কি পাওয়া যাবে, P0 মানে এখানে তুমি পাবা এসি, পিসি বা এসি, পিসি বা এসি মানে তুমি এখানে পাচ্ছ। তাহলে তোমার মুনাফা কেমন হবে, মুনাফা কেমন হবে, তোমার কি পরিবর্তন হবে, মুনাফার কি পরিবর্তন ঘটবে। বলছো মুনাফার কি ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে, তাহলে মুনাফা কি হবে, মুনাফা তখন তুমি নির্ণয় করবা, মুনাফা, মুনাফা সমান তখন হবে টিআর মাইনাস টিসি। তখন টিআর তো তোমার 0 P1 A Q1 A Q1, কিন্তু টিসির মান কি আসবে, তখন টিসি আসবে এই যে পিসি 0 E Q1। তাহলে তখন তোমার আসবে যে 0 পিসি E Q1 E Q1। তাহলে বিয়োগ করলে কি কি থাকবে, বলছে পিসি P1 A E, এই অংশটা থাকবে। তাহলে পিসি P1 A E, এই যে অতিরিক্ত অংশটা, এই অতিরিক্ত অংশটা এটা হবে তোমার অস্বাভাবিক মুনাফা। তখন কি হবে, অস্বাভাবিক মুনাফা হবে। এইটা তখন ব্যাখ্যা করতে হবে, কি করতে হবে, অস্বাভাবিক মুনাফা হবে, তখন এইটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে উদ্দীপক অনুযায়ী এসি রেখা ই বিন্দুতে আসলে ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। কতটুকু হবে, এই পরিমাণ অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। এই পরিমাণ কি হবে, অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। কি হবে, অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। বুঝতে পারছো। আবার বলে নিচ্ছি, তোমাদেরকে আবার মনে করা দিচ্ছি যে তোমরা যারা এইগুলো সমস্যা নিয়ে খুবই সমস্যার মধ্যে আসো, মানে এত বেশি সমস্যা হয়ে গেছে যে তুমি কুল কিনারা খুঁজে পাচ্ছ না। আমি তোমাদের বারবার বলছি, অর্থনীতিতে চিত্র থাকবে, ম্যাথ থাকবে, চিত্র থাকবে, ম্যাথ থাকবে। যার যার সমস্যা আছে ভাই, তুমি নির্দ্বিধায় FRB 3.1 কোর্সে ভর্তি হও। আর তোমার যদি কোনো সমস্যাই না থাকে, তুমি প্রশ্নগুলোর উপর পরীক্ষা যদি দিতে চাও, আমাদের লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে, তোমার ফুল একটা প্রিপারেশন নেওয়া হবে। আমি বারবার কথাটা মনে করাই দিচ্ছি, বারবার বলতেছি তোমাদের বড় ভাই হিসাবে, ঠিক আছে। তো তোমরা এইটাতে ভর্তি হয়ে যাও, তোমাদের সুবিধার জন্যই বলা, আমার না বললেও এটা হয়। তুমি ভর্তি হলেই কি, ভর্তি না হলেই কি, আমার কি যায় আসে ভাই। তুমি ফেল করবা, তুমি যাবা, তুমি ভালো রেজাল্ট করবা না, তোমার যাবে, ঠিক আছে, আমার কিছু যায় আসে না। ওকে, 8 নাম্বার সৃজনশীল। 8 নাম্বার সৃজনশীল আমাদের কি বলছে, বলছে একটি দেশে 3টি দ্রব্য উৎপাদিত হয়। কয়টি দ্রব্য, 3টা দ্রব্য উৎপাদিত হয়। দ্রব্য 3টি হচ্ছে তুলা, সুতা ও ধান, তুলা, সুতা ও ধান। এখন এই 3টি দ্রব্য উৎপাদনের পরিমাণ ও মূল্যের পরিমাণ যথাক্রমে 3 মণ, মানে উৎপাদনের পরিমাণ হচ্ছে কত কত, বলছে যে এইটার উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 3 মণ। কত টাকা দাম, বলছে 600 টাকা দাম। 2 মণ 15,000 টাকা দাম, এটাও দেওয়া আছে 6,000 টাকা দাম, এটা 15,000 টাকা দাম। এটা হচ্ছে 20 মণ, এটা 1,000 টাকা দাম, 1,000 টাকা দাম। তাহলে উক্ত দেশের বলছে যে জনগণের বিনিয়োগ কত টাকা, জনগণের বিনিয়োগ হচ্ছে এত টাকা, এবং সরকারের ব্যয় হচ্ছে এত টাকা। সরকারের ব্যয় কত টাকা, এত টাকা। সরকারের ব্যয় কত টাকা, এত টাকা। এবার বলছে যে জাতীয় আয় কাকে বলে, জাতীয় আয় কাকে বলে, জাতীয় আয় কাকে বলে। এবার কি বলছে, জাতীয় আয় কাকে বলে, এইটা বলছে, জাতীয় আয় কাকে বলে এইটা বলছে। তোমাদের জাতীয় আয় তোমরা জানো যে কাকে বলে, জাতীয় আয় কাকে বলে, বলছে একটা নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে 1 অর্থ বছরে
ভাইয়া তুমি কি শুধু 3টা সাবজেক্ট পড়তে পারবা? হ্যাঁ, তোমার 3টা সাবজেক্ট তুমি পড়তে পারবা, সমস্যা নাই, তোমার 3টা সাবজেক্ট পড়তে পারবা, তোমার 3টা সাবজেক্ট পড়তে পারবা। হ্যাঁ ভাই, তুমি 3টা সাবজেক্ট পড়তে পারবা, সমস্যা নাই। তোমার 3টা সাবজেক্ট তুমি পড়তে পারবা, কোনো সমস্যা নাই। তুমি চাইলে একটা সাবজেক্টও নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে জাতীয় আয় কাকে বলে? বলছে একটা নির্দিষ্ট সময় একটা দেশের নাগরিক দ্বারা উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার আর্থিক মূল্যকেই জাতীয় আয় বলে। কি বলে? জাতীয় আয় বলে। মানে এটাকে আমরা জিএনআই বলি। কি বলি? জিএনআই বলি। এবার বলছে যে কোন অবস্থায় জিডিপি ও জিএনপি ব্যাখ্যা করো, মানে কোন অবস্থায় জিডিপি সমান জিএনপি হয়, জিডিপি সমান জিএনপি হয়, কোন অবস্থায় জিডিপি এবং জিএনপি সমান হয়, কোন অবস্থায় জিডিপি এবং জিএনপি সমান হয়। বলছে যখন x - m ইকুয়াল 0 হয়, x - m ইকুয়াল 0 হয়, তখন জিডিপি সমান জিএনপি হয়, জিডিপি সমান জিএনপি হয়। কি হয়? জিএনপি হয়। অতএব আমার আমদানি এবং রপ্তানি যদি 0 হয়, আমার দেশের নাগরিক বাইরের দেশে যতটুকু উৎপাদন করে এবং আমার দেশে বাইরের দেশের নাগরিক যতটুকু উৎপাদন করে, দুটার বিয়োগফল যদি 0 হয়, কি হয়? 0 হয়, তখন জিডিপি সমান জিএনপি হয়, জিডিপি সমান জিএনপি হয়। কি হয়? জিডিপি সমান জিএনপি হয়। কি হয়? জিডিপি সমান জিএনপি হয়। তোমরা একটু শেয়ার দাও, নয়তো বাকি ক্লাসগুলো, বাকি প্রশ্নগুলো সলভ করাবো না। 8 নাম্বার এটা সলভ করাই শেষ করাই দিব, ঠিক আছে? 8 নাম্বার সলভ করা দিয়ে শেষ করাই দিব। ওকে, এবার বলছি যে উদ্দীপকে উল্লিখিত দেশের মোট জাতীয় আয় নির্ণয় করো। কি করো? উদ্দীপকে উল্লিখিত আমাদের দেশের মোট জাতীয় আয় নির্ণয় করতে বলছে। কি বলছে? মোট জাতীয় আয় নির্ণয় করতে বলছে। কি দিয়ে? আমার এই যে 3টা দ্রব্য দেওয়া আছে, এই 3টা দ্রব্যের উপর ভিত্তি করে মোট জাতীয় আয় নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে, যখন 3 মণ ছিল, কি ছিল? তোমার তুলা 3 মণ ছিল, এই 3 মণ তুলার দাম ছিল 6000 টাকা মণ। 2 মণ কি হয়েছে? সুতার দাম হচ্ছে 15,000 টাকা মণ। আর কি আছে? ধান 20 মণ, এটার দাম হচ্ছে 1000 টাকা মণ। কত হাজার টাকা মণ? 1000 টাকা মণ। তো চলো আমরা এখান থেকে কি বের করব? উৎপাদন পদ্ধতিতে মোট উৎপাদন বা মোট জাতীয় আয় বা সামগ্রিক আয় আমরা বের করব। মোট জাতীয় আয় আমরা বের করব। তাহলে উৎপাদন পদ্ধতিতে মোট জাতীয় আয় জিএনআই সমান কি? জিএনআই সমান হচ্ছে সামেশন xi pi। তাহলে xi এখানে আমার কি আছে? xi আছে আমার ধান, গম আর কি আমার সুতা, তাই না? তাহলে এখানে ধরো আমার কি আছে? ধানের পরিমাণ দেওয়া আছে কত, বা গমের পরিমাণ দেওয়া আছে, বা সুতার পরিমাণ যেগুলো দেওয়া আছে এগুলো আমরা বের করব। প্রথমে আছে 3 মণ গুণন 6000 যোগ কি আছে? যোগ সামেশন আছে মানে যোগ, সামেশন আছে মানে যোগ। এরপর আছে 2 মণ। 2 মণের দাম কত? 2 মণের দাম হচ্ছে 15,000 যোগ। এরপরে আছে কি? 20 মণ। কত মণ? 20 মণ। দাম কত? 1000 করে। কত করে? 1000 করে। তাহলে কত আসে? এটা যদি গুণ করো 18,000 আসে। কত হাজার? 18,000। এটা যদি গুণ করো কত আসে? 30,000 আসে। কত হাজার আসে? 30,000 আসে। কত হাজার? 30,000 আসে। এইটা গুণ করলে কত আসে? 20,000 আসে। কত হাজার? 20,000 আসে। তাহলে সবগুলো যদি তুমি যোগ করো এবার কত আসবে? 30 আর 20 50 আর 18, তাহলে কত হয়? 68,000 টাকা হয়। মানে এইটা হচ্ছে তোমার জাতীয় আয়। এটা তোমার জাতীয় আয়। এটা কি? জাতীয় আয়। এটা কি? জাতীয় আয়। এটা কি হবে? জাতীয় আয় হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি? এইটা হচ্ছে তোমার জাতীয় আয়। এটা কি? এইটা হচ্ছে তোমার জাতীয় আয়। এটা কি? জাতীয় আয়। আচ্ছা, এবার তোমাকে কি বলছে? ঘ নাম্বার তোমাকে কি বলছে দেখো। ঘ নাম্বারে বলছে যদি ভোগের পরিমাণ 70,000 হয়। কি হয়? ভোগের পরিমাণ 70,000 হয়। এবার তোমাকে ভোগের দিক দিয়ে ব্যাখ্যা করতে বলছে। বলছে যদি ভোগের পরিমাণ 70,000 টাকা হয় তবে জাতীয় আয়ের উপর প্রভাব পড়বে কি? বিশ্লেষণ করো। কি করো? বিশ্লেষণ করো। এবার দেখো যে ভোগের পরিমাণ তোমাকে বলছে 70,000 টাকা। কত হাজার টাকা? 70,000 টাকা। এখানে বিনিয়োগ দেওয়া আছে আর কি দেওয়া আছে? এখানে তোমার সরকারি ব্যয় দেওয়া আছে। কি দেওয়া আছে? সরকারি ব্যয় দেওয়া আছে। তাহলে ভোগের দিক থেকে তুমি কি করবা? ভোগের দিক থেকে তোমার নির্ণয় করতে হবে জাতীয় আয়। ভোগের দিক থেকে জাতীয় আয় জিএনআই সমান কি? সি প্লাস আই প্লাস জি। তাহলে সি এর মান কত? বলছে 70,000। কত হাজার? 70,000। আই এর মান কত? বলছে 10,000। জি এর মান 10,000।
10,000, তাহলে টোটাল কত বলছে 90,000, 90,000। তাহলে ভোগের উপর কি করে আমার জাতীয় আয়ের উপর প্রভাব ফেলে, কি করে প্রভাব ফেলে, জাতীয় আয়ের উপর কি করে প্রভাব ফেলে, কি করে প্রভাব ফেলে। তাহলে ভোগ যত বৃদ্ধি পাবে, কি বৃদ্ধি পাবে, ভোগ যত বৃদ্ধি পাবে, এই ভোগ যত বৃদ্ধি পাবে, ভোগ যদি বেড়ে 75,000 হয় তাহলে জাতীয় আয় বেড়ে 95,000 হবে। এটা যদি 80,000 হয় এটা 1 লাখ হবে, কি হবে 1 লাখ হবে। এটা যদি 1 লাখ হয় তাহলে এটা 1,20,000 হয়ে যাবে, 1,20,000 হয়ে যাবে। তাহলে ভোগ যত বৃদ্ধি পাবে আমার জাতীয় আয় তত বৃদ্ধি পাবে। তাহলে ভোগের উপর জাতীয় আয় প্রভাবিত হয়, ভোগের উপর জাতীয় আয় প্রভাবিত হয়। অর্থাৎ ভোগ যত বাড়ে জাতীয় আয় তত বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়, জাতীয় আয় তত বৃদ্ধি পায়। বোঝা গেছে? নয় নাম্বার সৃজনশীল, 9 নাম্বার সৃজনশীল, 9 নাম্বার সৃজনশীলে আমাদের কি বলছে, 9 নাম্বার সৃজনশীলে আমাদের কি বলছে এইটা আমাদের খেয়াল করতে হবে। 9 নাম্বার সৃজনশীলে আমাদের কি বলছে, 9 নাম্বার সৃজনশীলে আমাদের কি বলছে, 9 নাম্বার সৃজনশীলে আমাদের কি বলছে সেটা দেখতে হবে। বলছে মোশাররফ সাহেবের মাসিক বেতন 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। মোশাররফ সাহেবের কি শেষ করতে হবে? ওকে, মোশাররফ সাহেবের মাসিক বেতন 8,000 টাকা। এই টাকা থেকে তিনি কি করেন, বর্তমান ভোগের জন্য 13,000 টাকা খরচ করেন, বাকি টাকা তিনি জমা রাখেন, বাকি টাকা তিনি কি করেন, জমা রাখেন। এই জমানো টাকা তিনি পরবর্তী প্রতিষ্ঠিত কোনো পোলট্রি ফার্মে বিনিয়োগ করেন। এই ফার্ম থেকে তিনি অর্জিত আয় নিয়ে তিনি ফার্মটির আরও সম্প্রসারিত করেন এবং এর দ্বারা তার মোট আয়ের পূর্ববর্তী তুলনায় বৃদ্ধি পায়, আয় আরো বৃদ্ধি পায়, কি হয়, আয় আরো বৃদ্ধি পায়। এবার বলছে যে ভোগ কি, ভোগ কি, সরকারি ব্যয় বলতে কি বোঝায়, তাহলে ভোগ কাকে বলে, ভোগ কাকে বলে, অর্থাৎ কোনো দ্রব্য নিঃশেষ করাকেই ভোগ বলে, কোনো দ্রব্য বা সেবা নিঃশেষ করাকেই ভোগ বলে। সরকারি ব্যয় বলতে কি বোঝায়, সরকারি ব্যয় বলতে কি বোঝায়, সরকারি ব্যয় বলতে কি বোঝায়, অর্থাৎ সরকার দেশ পরিচালনা, দেশের রাজস্ব খাতে এবং দেশের উন্নয়ন খাতে যে ভোগ মানে ব্যয় করে তাকেই সরকারের ভোগ ব্যয় বলে, তাকে কি বলে, সরকারের ভোগ ব্যয় বলে, কি বলে, সরকারের ভোগ ব্যয় বলে। আচ্ছা, এবার বলছে মোশাররফ সাহেবের টাকা জমা রাখা এবং জমাকৃত টাকা কাজে নিয়োগ করার বিষয়টি অর্থনীতির আলোকে ব্যাখ্যা করো। তাহলে মোশাররফের টাকা জমায় রাখাটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ করা মানে নিয়োগ করা, অন্য কাজে নিয়োগ করাটা হচ্ছে বিনিয়োগ। একজন ব্যক্তি যত বেশি বিনিয়োগ করবে আমার অর্থনীতি তত বেশি চাঙ্গা হবে, আমার অর্থনীতি তত বেশি শক্তিশালী হবে। সেই জিনিসগুলো তোমার এখানে দেখাতে বলছে, এখানে কি করতে বলছে, দেখাতে বলছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে অর্থনীতি বইয়ের আলোকে। এবার বলছে উক্ত বিষয় দুটি যে ধারণাগুলো নির্দেশ করে তার মধ্যে পার্থক্য লেখো। তাহলে উক্ত বিষয় দুটো হচ্ছে সঞ্চয়, মানে তোমার সঞ্চয় আর কি, সঞ্চয় ও বিনিয়োগ। এই সঞ্চয় আর বিনিয়োগের তোমার পার্থক্য লিখতে বলছে, সঞ্চয় আর বিনিয়োগের পার্থক্য লিখতে বলছে। তাহলে এটা তোমরা বই পড়লে সঞ্চয় এবং বিনিয়োগের পার্থক্য তোমরা কি করতে পারবা, লিখতে পারবা, কি করতে পারবা, সঞ্চয় এবং বিনিয়োগের পার্থক্য লিখতে পারবা। এরপরে তোমাদের এখানে 10 নাম্বার সৃজনশীল, কয় নাম্বার সৃজনশীল, 10 নাম্বার সৃজনশীল, কয় নাম্বার সৃজনশীল, 10 নাম্বার সৃজনশীল। 10 নাম্বার সৃজনশীলে কি আছে, 10 নাম্বার সৃজনশীলে দেখো এখানে একটা দেওয়া আছে অর্থনীতিবিদ আরবিং ফিশার, অর্থনীতিবিদ আরবিং ফিশারের অর্থের পরিমাণ তথ্যে M = 100, B = 5, T = 10। এখানে M হচ্ছে বিহিত মুদ্রা, T হচ্ছে লেনদেনের পরিমাণ এবং V হচ্ছে প্রচলন গতি। তাহলে তোমাকে এখানে বলছে যে অর্থ কি, অর্থ কাকে বলে, তাহলে অর্থ হচ্ছে লেনদেনের মাধ্যম, অর্থ কি, লেনদেনের মাধ্যম। তাহলে লেনদেনের মাধ্যমকেই অর্থ বলে, কি বলে, অর্থ বলে। এছাড়াও অনেক সংজ্ঞা দেওয়া আছে, তোমরা অর্থের সংজ্ঞা জেনে নিবা। জনগণের আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়, ব্যাখ্যা করো। জনগণের আয় বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পেলে অর্থের চাহিদা হ্রাস পায়, ব্যাখ্যা করতে বলছে। যদি তোমাদের জনগণের আয় বৃদ্ধি পায়, জনগণের আয় বৃদ্ধি পায় তাহলে অর্থের চাহিদা হ্রাস পায়, অর্থের চাহিদা হ্রাস পায়। এইটা তোমাকে কি বলছে, ব্যাখ্যা করতে বলছে।
তোমরা এটা বই থেকে পড়ে ব্যাখ্যা করবা, আমি আর বলতেছি না, সময় নেই, শেষ করে দিতে হবে। উদ্দীপকে উল্লেখিত তথ্যের ভিত্তিতে দাম স্তর নির্ণয় করো। কি নির্ণয় করো? দাম স্তর নির্ণয় করো। তাহলে এখানে আমার এই জিনিসগুলো মাথায় রাখো, m সমান 100, b সমান 5, t সমান 10। আমাকে দাম স্তর বের করতে বলছে। কি বের করতে বলছে? দাম স্তর বের করতে বলছে। তাহলে চলো আমরা দাম স্তর বের করে দেখবো। কি দেখবো? দাম স্তর বের করে দেখবো। তাহলে দাম স্তর pt ইকুয়াল, আমরা জানি যে mv ইকুয়াল pt বা p সমান কি বলছে? p সমান হচ্ছে mv ডিভাইডেড বাই t, বা p সমান, আমি এবার মান বসাবো 100 × 5 ডিভাইডেড বাই 10, কারণ এখানে আমরা জানি যে আমার m হচ্ছে 100, t হচ্ছে 10 আর v হচ্ছে 5, মানগুলো বসাই দিছি। তাহলে দামের স্তর আমার কত আসবে? বলছে উপরে 500, নিচে কত? 10। তাহলে p সমান আসতেছে কত? 50। p সমান কত? 50। তাহলে দামের স্তর কত? দামের স্তর p সমান 50। দামের স্তর p সমান কত? দামের স্তর p সমান 50। এইটা আমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে? এইটা আমাকে বের করতে বলছে। কিছু বলবা? এবার দেখো এখানে আমাকে কি বের করতে বলছে। দেখো বলছে উদ্দীপকে m এর মান 200 হলে অর্থের উপর কি প্রভাব পড়বে? অর্থের উপর কি প্রভাব পড়বে? তাহলে এখানে আগে আমাকে ঘ নাম্বারে এসে বলতে হবে যে গ হতে পাই p সমান 50। তাহলে ভ্যালু অফ মানি vm হচ্ছে p ডিভাইডেড বাই 1/p, ভ্যালু অফ মানি হচ্ছে 1/p। তাহলে এখানে vm 1 সমান হচ্ছে 1/50, এটা মাথায় রাখো, এটা হচ্ছে 1/50। এবার যদি এই মানটা m এর মানটা যদি কত হয়? 200 হয়ে যায়, তাহলে এবার m সমান হচ্ছে 200, তোমার t সমান 10, v সমান 5, ঠিক আছে? v সমান 5। তাহলে এই যে p সমান কি হবে? বলছে mv ডিভাইডেড বাই t। তাহলে এখানে হচ্ছে 200 গুণন 5 আর নিচে কি 10। তাহলে এখানে কত হয়? তাহলে এখানে হয় 1000 আর ভাগ 10, তাহলে এখানে আসে 100। তাহলে p সমান কত আসে? p সমান আসে 100। তাহলে এই p1 এর মান হচ্ছে 100, p1 এর মান কত? 100। তাহলে ভ্যালু অফ মানি সমান কত? ভ্যালু অফ মানি সমান হচ্ছে 1/100। তাহলে vm2 সমান হচ্ছে 1/100। তাহলে আগের তুলনায় ভ্যালু অফ মানি কমছে না বাড়ছে? বলো তো। ভ্যালু অফ মানি কমছে। ভ্যালু অফ মানি কি হয়েছে? কমছে। ভ্যালু অফ মানি কমে গেছে। অর্থাৎ আমি আগে যে 1 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য পাইতাম, এখন ওইটার দাম ডাবল হয়ে গেছে, 2 টাকা হয়ে গেছে। তাহলে আমার অর্থের মূল্য কমে গেছে, অর্থাৎ আমার মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। তাহলে এইটাই হচ্ছে অর্থের উপর প্রভাব ফলে। অর্থাৎ আমার মুদ্রার যোগান যত বাড়ে, আমার বিহিত মুদ্রা m এর যোগান যত বৃদ্ধি পায়, আমার দামের স্তর কি হয়? তত বৃদ্ধি পায়। দেখো আগে ছিল 50 টাকা, দামের স্তর ছিল আগে 50 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা। তাহলে মুদ্রার যোগান যত বৃদ্ধি পাবে, দামের স্তর তত বৃদ্ধি পাবে, কিন্তু ভ্যালু অফ মানি তত কমবে। ভ্যালু অফ মানি তত কি হবে? কমবে। ভ্যালু অফ মানি ততই কমবে। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আর একটা সৃজনশীল আছে, জাস্ট ওই সৃজনশীলটা তোমাদের দেখাই দেই আর বলে নেই, তোমরা যারা আমি শেষ করে দিব। তোমরা যারা হচ্ছে এখনো এই যে একটা সৃজনশীল আছে, এখানে অর্থের মূল্য কাকে বলে, তোমার হচ্ছে মুদ্রা কি শুধু বিনিময়ের হিসাবে দেওয়া আছে, এখানে হচ্ছে ব্যাংকের কথা বলা আছে। অতএব 10ম অধ্যায় থেকে ব্যাংক থেকে প্রশ্ন হতে পারে, ওই ব্যাংক থেকে আমি একটা প্রশ্ন উঠাই তোমাদের দিছি, এটা আমি আর সলভ করে দিব না। কিন্তু তোমাদের শেষ সময়ে আমি বলতেছি, তোমরা যারা ভাই এই অর্থনীতি নিয়ে হতাশায় ভুগতেছো, তোমরা ভূগোল নিয়ে হতাশায় ভুগতেছো, পৌরনীতি নিয়ে হতাশায় ভুগতেছো, মনোবিজ্ঞান নিয়ে, যুক্তি নিয়ে, সমাজবিজ্ঞান নিয়ে, সমাজকর্ম নিয়ে, এগুলা নিয়ে যারা হতাশায় ভুগতেছো, মনে হচ্ছে খুব ইজি, পড়তে গেলে খুব কঠিন, তাহলে তোমার জন্য আমি বলবো তোমরা আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হও। আর যাদের এগুলো সবগুলো হয়ে গেছে, তোমরা হচ্ছে নতুন করে হচ্ছে আবার রিভাইজ করবা, তোমরা আমাদের লাস্ট আওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তাহলে ভর্তি হলে তোমরা এখানে আমাদের বাংলা, ইংরেজি, ICT সহ মানবিক বিভাগের সকলগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং তোমার সুন্দর করে একটা গুছানো প্রিপারেশনও হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাথে আমার ক্লাস। যদিও তোমাদের মনে হয় খুব বিরক্ত লাগছে, কারণ আমার ক্লাস ভালো লাগে না, অর্থনীতি, ম্যাথ, চিত্র মাথার উপর দিয়ে যায়, হ্যাঁ, এগুলো আসলেই ভালো লাগার না, আমিও বলবো যে ভালো লাগে নাই। তো যাই হোক, তোমরা হচ্ছে রিভিউ করবা, পোস্ট করবা, যদি ভালো লেগে থাকে, আর ভালো না লাগলেও আমাকে 2-4টা গালি দিবা, যে এটাও আমার ভালো লাগবে আর কি, হয়তো গালি টালি খাইছি, তারপর হচ্ছে আর একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি আমাদের FRB 3.1 কোর্সে ভর্তি হও, তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে ক্লাসে।